আমরা চলে যাই আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম, আমি ইকবাল হাসান সোহাগ, আমি মিরপুর থেকে এসেছি। জি, আপনার ঘটনায় যাই তাহলে আমরা। হ্যাঁ, আপনি আগে বলেন যে আপনি 2014 সালে আমাদের রেডিও ফুর্তিতে কি শুনেছিলেন। আসলে 2014 সালে যে ঘটনাটা ছিল সেটা হচ্ছে যে কোনো বাংলাদেশে তো অনেক পরিবহন আছে, যে একটা পরিবহন যেটা হচ্ছে একজন সুপারভাইজার যখন 900 কোচে, শীতের দিন, শীতকাল ছিল, 900 কোচে যাচ্ছিলেন, তখন সুপারভাইজার অ্যাজ ইউজুয়াল সব যাত্রী যখন উঠে যায় তখন হচ্ছে কি যে টিকিট চেক করার জন্য সব যাত্রীর কাছে যান। তখন সব যাত্রীগুলোকে চেক করার পরে তখন দেখছে যে একজন যাত্রী একেবারে পিছের সিটে চাদর মুড়ি দিয়ে বসে আছেন। আচ্ছা, তো উনি সবার টিকিটগুলো দেখার পরে তিনি উনার কাছে যান। উনার কাছে যাওয়ার পরে উনি যখন টিকিট চান তার কাছে, যাওয়ার পরে তিনি আস্তে করে শুধুমাত্র টিকিটটা বের করে দেন। এর আগে একটা জিনিস করেন, ওই সুপারভাইজার যখন ওনাকে গায়ে হাত দিয়ে গায়ে স্পর্শ করে ডাকেন যে স্যার আপনি টিকিটটা একটু দেন, তখন ওই সুপারভাইজারের দিকে তাকান এবং টিকিটটা আস্তে করে বের করে দেন। এর মধ্যে সুপারভাইজার একটা জিনিস খেয়াল করেন যে তার পুরোটা শরীর একেবারে হচ্ছে ঠান্ডা হয়ে আছে। সো যখন হচ্ছে টিকিটটা চেক করার পরে তিনি চলে আসেন। আসার পরে যখন কোন একটা হোটেলে যখন বাসটা হচ্ছে ব্রেক করার পরে ওখানে কিছুক্ষণ রেস্ট নেন, তারপরে যখন উঠে আসেন ওই সুপারভাইজার সকল যাত্রীগুলোকে একবার চেক করেন। চেক করার পরে যখন দেখেন যে ওই যাত্রীটা কোথায়, সব যাত্রী গুনে নেওয়ার পরে দেখেন যে একজন যাত্রী কম পড়ছে। আসলে একটা জিনিস কি, পরে সেই জিনিসটা তিনি মিলাতে পারেন না যে প্রিয় লিসেনার, এই সময় আসে তাদের কাছে যে চালানটা থাকে ওই চালানতে একজন যাত্রী ছিলই না, ওই টিকিটটাও তার কাছে নাই। এটা সবচেয়ে বড় একটা আজব ঘটনা। পরবর্তীতে যখন ওই মানে ড্রাইভার যাওয়ার পরে এই ঘটনা ঘটার পরে ড্রাইভারটা একটা সময় দেখা যায় কি যে এমন একটা জায়গায় যে থেমে আছে গাড়িটা, রাস্তা থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে একটা গাছের নিচে। এই ঘটনাটা হয়েছিল 2014 সালের দিকে। তারপরে সেই সুপারভাইজার এবং ড্রাইভার দুজনেই হচ্ছে কি যে ছেড়ে দেন, পরিবহনের সাথে সম্পর্কটা ছেড়ে দেন। তারপর অনেকদিন ওই ড্রাইভার হচ্ছে বসে থাকেন বা অন্য কোনো কাজ করেন। কাজ করার পর আবারও সেই রিসেন্টলি তিনি কোনো একটা পরিবহনে হচ্ছে যোগদান করেন ড্রাইভার হিসেবে। পরবর্তীতে এই গত কুরবানিতে এই রিসেন্ট কুরবানিতে আমি সেই ড্রাইভারের সাথেই 900 কোচে আসছিলাম। আস্তে আস্তে যে জিনিসটা হলো আমার সাথে সবচেয়ে আশ্চর্যজনক যে জিনিসটা, যে আমরা যখন ওই এরিয়াতে হয়েছিল অনেকদিন আগে 2014 সালের দিকে, যেটা এই এরিয়াতে যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল, এই এরিয়াতে ঢোকার পরে ওই যে মানে ড্রাইভার এবং আমি পুরোপুরি খেয়াল করছি যে আমাদের গাড়ির পাশ দিয়ে আর একটা গাড়ি চলছে। লাইক একটা গাড়ির পাশে যদি একটা বড় আয়না দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পুরো গাড়িটাকেই দেখা যাবে, মানে পুরো গাড়িটা একটা প্রতিচ্ছবি। সেই গাড়িটা কি আমাদের সাথে, আপনি কি প্রতিচ্ছবি দেখেছেন না আপনি গাড়িটাই দেখেছেন? আমরা যে জিনিসটা দেখছি, আমরা গাড়ির ভেতর থেকে শুধুমাত্র দেখছি যে একটা গাড়ি। বাট একটা জিনিস কি যে যদি একটা গাড়ি একবারে হুবহু এই কোম্পানির গাড়ি এবং ওই কোম্পানির গাড়ি, দুটা গাড়ি একেবারে পাশাপাশি চলছে, কেউ কাউকে ওভারটেক করছে না, বাট অ্যাজ ইউজুয়াল একেবারে সমান্তরাল ভাবে চলছে। সেটা কি আপনি গ্লাসের কারণে কি প্রতিচ্ছবি দেখেছেন নাকি আসলে আমার গ্লাসটা খোলা ছিল? আমার গ্লাস খোলা ছিল। সেটা আপনি আয়না বলার সঙ্গে সঙ্গে মানুষের মাথায় অনেক কিছু চলে আসে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস কি যে যখন আমি জিনিসটা দেখছি আমার আয়না খোলা আছে, গ্লাসটা খোলা আছে, গাড়ির গ্লাসটা খোলা আছে। আর সবচেয়ে বড় কথা কি যে ওই যে গাড়িটা চলছে, গাড়িটা একটু আগে যাচ্ছে না বা একটু পিছিয়ে যাচ্ছে না, গাড়িটা কখনো ব্রেক করছে না। আর আমাদের এই গাড়িটা চলছে সুন্দরভাবে চলে যাচ্ছে। চলতে চলতে একটা সময় যখন সামনে থেকে যে গাড়িটা আসছে, সেই গাড়িটা যেহেতু রাত্রি ছিল, খুব স্পিডে গাড়িগুলো চলছে, সেই গাড়িটা খুব জোরে চলে আসছে। সবচেয়ে বেশি আশ্চর্যজনক বিষয়টা হচ্ছে যে ওই গাড়িটা যখন আমাদেরকে পাস করে তখন আমি যেই গাড়িটা দেখছি, আমি এবং ড্রাইভার দুজনই যেই গাড়িটা দেখছি, এই গাড়িটার ভেতর দিয়ে ওই গাড়িটা চলে গেল।
আমি এটা দেখে আমি খুব জোরে হচ্ছে কি যে একটু করি, চিৎকার করে উঠি। পরে হচ্ছে ড্রাইভার গাড়ি ব্রেক করে গাড়িটা যখন থামায়, তখন ড্রাইভার দেখে কি যে যেই জায়গায় অ্যাক্সিডেন্ট করেছিল 2014 সালে শীতকালে, ওই জায়গাতে ওই গাড়িটা থেমে আছে। আচ্ছা, ড্রাইভার তখন আমাকে বলে কি যে এখান থেকে চলে যেতে হবে। হুম। পরবর্তীতে ড্রাইভারের সাথে যখন আমার কথা হয়, তখন ড্রাইভার আমাকে এই ঘটনাটা বলে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম রাসূল ভাই, আমি এমডি রাহিম আর ওয়ালাইকুম আসসালাম। উত্তরা থেকে এসেছি। জি, আমরা আপনার ঘটনায় যাই। ওকে রাসূল ভাই, আমি ডাইরেক্টলি আমার ঘটনায় চলে যাচ্ছি। জি প্লিজ। ঘটনাটা হচ্ছে 2015 সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। তখন আমি কলেজ লাইফে, আমি মানে কলেজে পড়ি, আমার ফার্স্ট ইয়ার শেষের দিকে। তো ওই টাইমে আমি একটা ভেকেশনে আমার ফুল ফ্যামিলি সহ আমার গ্রামের বাড়িতে যাই। আমার গ্রামের বাড়িটা হচ্ছে ময়মনসিংহ জেলা ত্রিশাল থানার কাজী শিমলা গ্রাম। আচ্ছা, তো যেহেতু শীতের টাইম ছিল, শীতের শেষের দিকে, তো গ্রামে মোটামুটি শীতের প্রকোপটা একটু বেশি ছিল। তো ঘটনা যেদিন হয় ওই দিন আপনার মাগরিব নামাজের একটু পর, এশার নামাজের একটু আগে আমি গ্রামের ইলেকট্রিসিটি চলে যায়, যেটা ম্যাক্সিমাম টাইম হয় যে গ্রামে অলওয়েজ ইলেকট্রিসিটি চলে যায় এবং সেটা 2 থেকে 3 ঘন্টা পরে আসে। তো ওই টাইমটায় আমি এর আগে ভাই রাসেল ভাই, আমি আমার বাসায় বর্ণনাটা একটু দিব। সেটা হচ্ছে যে আমার বাসাটা হচ্ছে 3 তলা ফাউন্ডেশনে 2 তলা বিল্ডিং কমপ্লিট করা, এবং আমার বাসা থেকে 15 মিটার সামনে হচ্ছে একটা মসজিদ, এবং মসজিদের থেকে 20 মিটার সামনে হচ্ছে একটা পুকুর, এবং পুকুরের বাম পাশ এবং পুকুরের ডান পাশে হচ্ছে কবরস্থান। আচ্ছা, তো আমি দোতলা বিল্ডিং থেকে যখন বাসায় ইলেকট্রিসিটি চলে যায়, আমি দোতলা বিল্ডিং থেকে নেমে পুকুর যে ঘাটটা আছে সেখানে গিয়ে বসে। তো তখন এশার আজানের 10 থেকে 15 মিনিট আগে। তো আমি বসেছিলাম এবং আমার বাসায় এবং পুকুর ঘাট এবং মসজিদ সব দিক থেকেই ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডটা দেখা যায়। তো যদি ওই হাইওয়েটা দেখতে হয় তাহলে কবরস্থান দিয়ে ওই হাইওয়েটা দেখতে হয়। তো যখন আমি বসেছিলাম তখন আমার পিছনে মসজিদে ইমাম এসে দাঁড়ায়, আচ্ছা, এবং উনি আমাকে বলতেছিল যে এই টাইমটা পুকুর ঘাটে একা বসে থাকাটা ঠিক না, বিকজ এই টাইমটাতে মানে জিনেরা চলাফেরা করে বা এই টাইমটায় খারাপ কোনো কিছু হয়। তো আমি হুজুরকে বলি যে যেহেতু মসজিদের সামনে আমি বসে আছি, সো আই থিঙ্ক কোনো কিছু হবে না। তো যেহেতু অলমোস্ট এছাড়া আজানের টাইম হয়ে যেতেছিল, হুজুর ঘাট থেকে উজু করে এবং মসজিদের দিকে চলে যায়। তো তার 3 থেকে 4 মিনিট পরে এশার আজান হয়, এবং এশার আজানের ইউজুয়ালি 30 মিনিট পরে হচ্ছে আপনার জামাত শুরু হয়। এর মাঝে বিভিন্ন মুসল্লিরা আসে এবং তারা যার যার মতো উজু করে মসজিদে চলে যায়, কিন্তু আমি আর মসজিদে না যেয়ে ঘাটে বসে থাকি। আচ্ছা, তো হুজুর যখন ফরজ নামাজ শুরু করে, ফরজ নামাজে যখন উনি কোরআন থেকে কিছু সূরা পাঠ করতেছিল, তো আমি সেটা ঘাটে বসে শুনতে পারতেছিলাম। তো তখন আমি মসজিদের দিকে তাকাইছিলাম। তো একটা টাইমে আমি মসজিদের দিক থেকে ঢাকা ময়মনসিংহ যে হাইওয়েটা আছে সেদিকে তাকাতে যাব। তো সেদিকে তাকা দেখে পুকুরের ঠিক উল্টো পাশে মানে কবরস্থানটা, সেখানে আমার চোখ চলে যায়, এবং মুহূর্তের মাঝে আমি যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে 4 জন লোক, এরা নর্মাল হিউম্যানের মতো না, এরা হিউম্যানের থেকে অনেক লম্বা, এবং 4 জনই সাদা জুব্বা টাইপের কোনো কিছু পরা, এবং এদের মাথাকে সাদা কাপড় দিয়ে কভার করা। আচ্ছা, এরা 4 জনই আপনার কাঁধে একটা খাটকি, এবং খাটকির উপরে একটা মানে খাটিয়া আর কি। হ্যাঁ, খাটিয়া বা খাটকি যেটা আমার গ্রামের ভাষায় বলে আর কি। জি জি। এরা 4 জনই আপনার ডেড বডিটাকে ক্যারি করে কবরস্থানের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে। মানে এরা স্থির না, রানিং অবস্থায়। তো ফার্স্ট টাইম ভাবি এটা হচ্ছে আমার হ্যালুসিনেশন, বিকজ আমি একা বসে আছি, রাইট, ইলেকট্রিসিটি ছিল না। সো আমি ভাবছি যে এটা হয়তো হ্যালুসিনেশন। দেন আমি কবরস্থানের দিকে চোখটা সরিয়ে আমি মসজিদের দিকে চোখ নিই, এবং আমি আবার কবরস্থানের দিকে তাকাই, কিন্তু এবার আরেকটু অন্য কিছু দেখি। সেটা হচ্ছে যে এদের 4 জনের পিছনে একটা স্বাভাবিক না, একটা মানে স্বাভাবিকের তুলনায় বড় একটা ঘোড়া, সাদা কালার একটা ঘোড়া এদের 4 জনের পিছনে হেঁটে হেঁটে যাচ্ছে। যেটা হচ্ছে যে মানে ওরা 4 জন ডেড বডিটাকে ক্যারি করে কবরস্থানের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে, এবং পেছন একটা সাদা কালার ঘোড়াও যাচ্ছে। তো জিনিসটা দেখার পর আমি মানে প্রচন্ড অবাক হয়ে যাই, এবং মানে সাডেন দেখা খুব ভয় পাই। তো সেখান থেকে উঠে আমি দৌড় দিয়ে মসজিদে চলে যাই। তো তখন অলমোস্ট আপনার হুজুর 3য় রাকাত নামাজ শেষ করেছে ফরজ নামাজে।
তো মসজিদে গিয়ে আমি মসজিদের বারান্দা সেখানে বসে আয়াতুল কুরসি পড়তে থাকি। তো একটা সময় হুজুর ফরজ নামাজ শেষ করে এবং অন্যান্য মুসল্লিরা দেখে যে আমি এই শীতের টাইমেও প্রচন্ড ঘর্মুক্ত অবস্থায় বসে আছি এবং মানে সিচুয়েশনটা খুব খারাপ ছিল। তো মুসল্লিরা আমাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, আমি সবাইকে ব্যাপারটা বলি যে এরকম কবরস্থানে আমি এই জিনিসগুলো দেখছি। তো ওরা আমাকে বলতেছিল যে যেহেতু একা বসেছিলাম হয়তো এটা মনের ভুল অথবা ভয় পেয়েছি। বাট মসজিদের ইমাম উনি চুপ করেছিলেন। তো একটা সময় উনি আমাকে বলেন যে আমি তোমাকে না করেছিলাম এখানে বসে থাকতে, বিকজ এই টাইমটা খারাপ এবং এই টাইমে জিনেরা চলাফেরা করে বা খারাপ কোনো কিছু হয়। তো মসজিদে নামাজ টামাজ শেষ করার পর আমি ততক্ষণ মসজিদে স্টে করি এবং একটা সময় আপনার যখন মুসল্লিরা বাসার উদ্দেশ্যে রওনা দেয় এবং তাদের সাথে আমি আমার বাসায় ব্যাক করি। আচ্ছা, তো ইউজুয়ালি আমার গ্রামের বাড়িতে ইলেকট্রিসিটি চলে গেলে সেটা ঘন্টাখানেকের মাঝে ব্যাক করে, কিন্তু সেদিন ইলেকট্রিসিটি আসতেছিল না। সো আমরা সবাই ক্যান্ডেল লাইট দিয়ে আমরা ডিনার করে নেই এবং যে যার মতো ঘুমের প্রস্তুতি নেই। তো একটা কথা রাসেল ভাই বলবো যে আমার গ্রামের বাড়িতে যে বিল্ডিংটা সেটা হচ্ছে আগেই বলেছি 3 তলা ফাউন্ডেশনের 2 তলা কমপ্লিট করা বিল্ডিং এবং আমার গ্রামের বাসায় দোতলা এবং নিচতলা দুটো মিলিয়ে প্রায় 18টার মতো রুম আছে। সো আচ্ছা। নিচতলা টোটালি খালি থাকে এবং দোতলা হচ্ছে আপনার আমার দাদি এবং দাদির কেয়ার করার জন্য যে কাজের লোকগুলা ওরা থাকে। তো দোতলার ফ্রন্ট সাইডে আপনার দুটো রুম বারান্দা সহ, একটা রুমে আমার দাদি মানে ঘুমায়, আরেকটা রুমে আমি গ্রামের বাড়িতে গেলে ঘুমাই। তো ওই রুমটা হচ্ছে আপনার ওই রুমটা থেকে কবরস্থান, মসজিদ অথবা ঢাকা মেমিসিং হাইওয়ে যেটাই বলেন একদম সম্পূর্ণ ক্লিয়ারলি দেখা যায়। তো আচ্ছা, আমি ওই রুমটাতে আপনার ঘুমের প্রস্তুতি নেই। তো এক্স্যাক্টলি রাত তখন প্রায় 11:30টার উপরে বাজে। তো যেহেতু শীতের মোটামুটি একটা ঠান্ডার ভাব ছিল, আমি ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে পড়ি। তো ডাইনিং রুমের টেবিলের উপর ক্যান্ডেল লাইট ধরানো ছিল, কিন্তু আলোটা আমার রুমে টোটালি আসতেছিল না। আকাশে পরিপূর্ণ জ্যোৎস্না ছিল। তো আমি আমার রুমের যে থাই গ্লাসটা সেটা পর্দাটা আমি সরাই দিই এবং থাই গ্লাস দিয়ে যেন জ্যোৎস্না আলোটা রুমে প্রবেশ করতে পারে ওর জন্য একটা ব্যবস্থা করি। ওকে। তো একটা সময় আমি ফেসবুকিং করতে করতে ঘুমিয়ে যাই। তো যতদূর মনে পড়ে অলমোস্ট 2:30টা বাজে তখন মানে রুমে ইলেকট্রিসিটি চলে আসছে। ইলেকট্রিসিটি চলে আসায় ফ্যান ঘুরতেছিল। আমার একটা আবার ব্যাড হ্যাবিট, সেটা হচ্ছে আমি উইন্টারও ফ্যান ছেড়ে ঘুমাই। তো ফ্যান ঘুরতেছিল, তা আমি ঘুম থেকে উঠে এবং ব্ল্যাঙ্কেটটা ভালোভাবে শরীরে জড়িয়ে নিয়ে আবার শুয়ে পড়ি। কিন্তু খুব অস্বস্তি লাগতেছিল, মানে শুয়ে থাকতে আর ইচ্ছা করতেছিল না। তো আমি উঠে বসে ফার্স্টে আমি পুরো রুমটা যেহেতু ডার্ক, আমি পুরো রুমটা একবার তাকাই এবং দেন আমি বারান্দায় এবং বারান্দা দিয়ে রাইটলি আমি পুকুর ঘাটে তাকাই, যে ঘাটে আমি সন্ধ্যার দিকে বসেছিলাম। এবং যে জিনিসটা দেখি সেটা মানে মুহূর্তের জন্য আবার আমাকে একদম কি বলবো নিস্তেজ করে দেয়। যে আমি দেখি যে সেই 4 জন লোক জুব্বা পরিহিত এবং তাদের মাথা ফেস পুরোটাই হচ্ছে সাদা কাপড় দিয়ে ঢাকা। এরা 4 জনই আপনার ঘাটের দুপাশে বসে আছে এবং মাঝখানে যে খাটিয়া যেটা বলে আর কি, খাটিয়াটা রাখা এবং সেই সাদা ঘোড়াটা খাটিয়ার পাশে দাঁড়ানো অবস্থায়। আর সব থেকে আশ্চর্যকর ব্যাপার হচ্ছে এরা 4 জনই এবং ঘোড়াটা আমার বাসার দিকে তাকিয়ে আছে। আচ্ছা। তো যেহেতু আমার রুমের লাইট অফ এবং বাসার মোটামুটি নিচতলার নিচতলার যে সামনের রুমটা এটা লাইট অন করা ছিল। তো যতটুকু আমি মানে চাঁদের আলোতে এবং যতটুকু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এদের কারো ফেসের মানে পুরোটা দেখা যেতেছিল না, পুরো ফেসটাই ছিল আপনার সাদা কাপড় দিয়ে পুরো ঢাকা আর কি। তো এইভাবে 3 থেকে 4 মিনিট আমি ওদের সাথে একটা আই কন্টাক্ট হয়। তখন আমি আবার আয়াতুল কুরসি পাঠ করা শুরু করি। তো আয়াতুল কুরসি পাঠ করতে করতে আমি মনে কিছুটা সাহস সঞ্চয় করি এবং আমি দেখতে থাকি। তো একটা সময় 3 থেকে 4 মিনিট পরে এরা দেখলাম যে 4 জনে আবার খাটিয়াটা কাঁধে করে নিল এবং এরা কবরস্থানের দিকে আস্তে আস্তে চলে গেল। আচ্ছা। বাট এরা কবরস্থানে চলে গেল এবং ঘোড়াটা পিছনে চলে গেল। তো ওরা যখন কবরস্থানে গেল তখন দেখলাম যে আপনার আমার ঘাটের পাশে যে নারকেল গাছটা ছিল সেখান থেকে একটা শ্যাডো টাইপের কোনো কিছু, কালো শ্যাডো টাইপের কোনো কিছু আপনার নারকেল গাছ থেকে পুকুরে ঝাঁপ দেয়, যার কারণে খুব জোরে একটা সাউন্ড হয় এবং সাউন্ডটা এমন ছিল যে মানে যদি আপনি একটা মানুষ যদি লাফ দেয় তাহলে পানি যেরকম হবে এবং সাউন্ড যেরকম হবে লুক লাগে এরকম। তো এরপর আমি ভয় পেয়ে যাই এবং শুয়ে পড়ি। তো সকালবেলা যখন আমার ঘুম ভাঙে
ঘুম ভাঙার পর আমি মসজিদে ইমামের কাছে যাই এবং ইমামকে পুরো ঘটনাটা আমি বলি। তো ইমাম আমাকে বলে যে ফার্স্ট উনি আমাকে বলে যে না এগুলো কোনো কিছু না, তুমি হয়তো ভয় পাইছো। কিন্তু ওনাকে আমি কিছুটা ফোর্স করার পর উনি আমাকে পরে বলে যে উনি যখন রাতের বেলা ঘুমাতেন মসজিদে, তখন উনি ম্যাক্সিমাম টাইম রাতের বেলা যখন ফজর নামাজে আজানের জন্য উঠতেন, উনি দেখতেন মসজিদে 4 থেকে 5 জন লোক আপনার নামাজ পড়ছে, কিন্তু তখন ফজরের ওয়াক্ত হয় নাই। এরা 4-5 জন ম্যাক্সিমাম টাইমে দেখতেন যে 4-5 জন লোক মসজিদে নামাজ পড়ছে। তো হুজুর ফার্স্টে যদি আমার বাড়িতে অনেকদিন যাবে স্টে করতেছে, তো উনি ভালো করে জানে যে আমাদের বাসায় বাড়িতে একটু জিনের প্রবলেম আছে। তো হুজুর মানে ওদের নামাজ পড়া যতক্ষণ না শেষ হতো ততক্ষণ উনি বেড থেকে উঠতো না। নামাজ শেষ হলে তারপর উনি উঠতো এবং ফজর আজানের জন্য প্রস্তুতি নিত। তো একটা সময় হুজুর আপনার একদিন ওই পুকুর ঘাটে যায় ফজর নামাজের জন্য ওযু করবে। তো উনি যাওয়ার পর সেম আমি যে জিনিসটা দেখছি, 4 জন লোক উনিও সেই সেই জিনিসটা দেখে এবং এরা 4 জনই হুজুরের দিকে তাকিয়ে হুজুরকে ডাকতেছিল। আচ্ছা, হুজুরের মানে কাছে- সেম ঘটনা তার সাথেও ঘটে। তার সাথেও ঘটে। জি। তো এরপরে হুজুর স্বপ্ন দেখে আর কি, ড্রিম দেখে, যেটা হচ্ছে স্বপ্নে দেখে যে এই 4 জন লোক ডেড বডি নিয়ে অবস্থানে দাঁড়ায় আছে এবং 4 জন ট্রাই করতেছে লাশটাকে দাফন করার জন্য, কিন্তু কোনোভাবে এরা 4 জন লাশটাকে কবর নামাতে পারতেছে না। তো হুজুরকে বলে, হুজুরের কাছে এরা হেল্প চায় যে আপনি আমাদেরকে সাহায্য করুন কবর লাশটা দাফন করানোর জন্য। তো এটা পরপর হুজুর 3 দিন দেখে স্বপ্নটা, কিন্তু এটা কোনো ব্যাখ্যা খুঁজে পায় না। তো পরবর্তীতে হুজুর আমার গ্রামের যে বয়স্ক মানুষগুলো আছে ওদের সাথে কথা বলে যে জিনিসটা জানতে পারে সেটা হচ্ছে যে 1800 থেকে 1900 শতকের মাঝামাঝি টাইমে আমার গ্রামের নাম, বাড়ির নাম বা এলাকার নাম সেটা হচ্ছে ফকির বাড়ি। তো এখানে কিছু এলেম ফকির থাকতো যারা আর কি জিন পালন করতে এবং ওই জিন দিয়ে মানুষের ভালো উপকার করা বা কি বলবো যে জিন দিয়ে এক মানুষের উপকার করতে আরেক মানুষের ক্ষতি করা, এই কাজগুলো আরো করে থাকতো। তো যে এই এলেম ফকির গুলোর মাঝে যে সব থেকে বড় এলেম ছিলেন আর কি, উনি অলওয়েজ একটা ঘোড়ায় করে পুরো যে এলাকাটা এটা ঘুরে বেড়াতেন এবং যে মানুষগুলো মানে ছোটখাটো ভুলগুলোকে উনি অনেক বড় করে দেখতেন এবং মানে শাস্তি দিতেন। তো দেশে মানে এলাকার মানুষগুলো সবারই একটা আতঙ্ক ছিল তার মনে এই এলেম ফকিরটার জন্য। তো এই এলেম ফকির 2 টাইপের জিন পাওতো, একটা ছিল ভালো জিন আর একটা ছিল খারাপ জিন। তো ভালো জিনগুলো অলওয়েজ উনি ওনার সাথে রাখতেন, আর খারাপ যে জিনগুলো ছিল এগুলোকে উনি অলওয়েজ এলাকার বাইরে রাখতেন। তো একটা সময় যখন এলেম ফকির মারা যায় তখন কি হয় যে খারাপ জিনগুলা এলাকার মানুষগুলোর উপর একটা অত্যাচার শুরু করে, মানে বিভিন্ন ভাবে ভয় দেখানো ট্রাই করে বা বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের প্রতি বিভিন্ন ভাবে ওরা কারোর জিন ভর করে বা কাউকে ভয় দেখানো ট্রাই করে। তো উনি মারা যাওয়ার পরে অন্যান্য এলেম ফকিরগণ সম্মিলিতভাবে তাদের প্রচেষ্টা করে আপনার জিনদের দ্বারা করে ওই যে খারাপ জিনগুলো থাকে এগুলাকে একটা বোতলে করে আপনার মানুষের থেকে দূরে করে দেয়। যখন এলেম ফকির মারা যায় তখন উনি মারা যাওয়ার পর যে জিনগুলো, আপনি বলছেন যে বোতলে ভরে রাখে হ্যাঁ, তারপরে এই খারাপ জিনগুলোকে বোতলে ভরে আপনার মানে এলাকার বাইরে কোন এক জায়গা মানুষের যাতে সংস্পর্শ না আসতে পারে এরকম জায়গায় এগুলোকে পুঁতে রাখা হয় আলাদাভাবে। কিন্তু একটা সময় আপনার কোনো একভাবে যখন আপনার গ্রাম অঞ্চলে ডেভেলপ হতে থাকে, তো ওইগুলো আপনার যখন ডেভেলপ করা হয় তখন দেখা যায় যে বোতলগুলো আবার উঠায়। তো উঠানোর পরে ওই থেকে 3 থেকে 4টা জিন হয়তো কোনোভাবে ছুটে যায়, যারা আবার নতুন করে আপনার অত্যাচার শুরু করে। তো এর মধ্যে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আপনার এলেম ফকির যখন মারা যায় তখন আমার গ্রামের কোনো মানুষ ওনাকে আপনার লাশ গোসল করানো থেকে শুরু করে এটাকে কবর দেওয়া কোনোটাই আমার গ্রামের মানুষজন করে নাই। তো ঠিকভাবে ওনার এই কাজটা করানো হয় না। দেশে যে জিনগুলো ছিল এরা আপনার এই জিনিসটাকে খুব কষ্ট পায় এবং এরা এই জিনিসটার জন্য গ্রামের মানুষের উপর খুব বেশি অত্যাচার শুরু করে পরবর্তীতে। তো ওই এলেম ফকির গুলা মানে অন্যান্য এলেম ফকির গুলা তখন তারা নিজে সম্মিলিতভাবে ওই এলেম ফকিরের লাশ দাফন থেকে শুরু করে সবকিছুই করে। দেশাই মানে হুজুর যেটা বলে যে ওই এলেম ফকির জীবিত অবস্থায় যেভাবে মানুষের উপর শাসন করত, এখন মৃত অবস্থায় হয়তো ওইরকমটাই মানুষজন মানে যে আতঙ্কটা ছিল আর কি, এই আতঙ্কের জন্য ওই জিনগুলা এখন মানুষকে ভয় দেখানোর জন্য ওই কাজগুলো করে থাকে। ওকে, তো থ্যাংক ইউ রাসেল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা বলে প্লিজ আপনার ঘটনাটি শুরু করেন। ধন্যবাদ রাসেল ভাই। আমি সোহাগ, জি, মিরপুর থেকে। অ্যাকচুয়ালি আমি রাজশাহীতে গেছি, মিরপুরে থাকি। মিরপুরে থাকেন? So, রাজশাহীর কোথায় থাকেন ভাই আপনি? রাজশাহী জুটমিল, কাটাখালী জুট। রাইট রাইট। আমি এর আগে বলেছিলাম রাজশাহী কাটাখালী জুট মিলে, সেখানেই আমার বাড়ি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনার So, ঘটনায় আমি ঘটনায় চলে যাচ্ছি। জি, যেটা হচ্ছে আমি কি ইউনিভার্সিটির নামটা বলবো? না, দরকার নাই। আমি মনে হয় যে আপনি জায়গা এবং ইউনিভার্সিটির নাম না বললেই বেশি ভালো। ধন্যবাদ। যেটা হচ্ছে যে কোন একটা ঢাকার কোন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়,
এই বিশ্ববিদ্যালয়ের 5 জন স্টুডেন্ট বা অনেক স্টুডেন্টের মধ্যে এক সেমিস্টারে তার 5 ফ্রেন্ড একসাথে পড়াশোনা করতো। তো এর মধ্যে একজন ফ্রেন্ড ছিল যার নাম ছিল রাহাত। সো এই রাহাত হচ্ছে এদের ফ্যামিলিটা হচ্ছে খুব ইসলামিক অনুশাসনায় চলাফেরা করে, আর রাহাত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিন্তু আর যে 4টা ফ্রেন্ড ছিল খুব রিলিজিয়াস একটা ফ্যামিলি, তাই বলতে চাচ্ছি। রিলিজিয়াস একটা ফ্যামিলি। তা আর যে ফ্রেন্ড ছিল 4টা, এরা হচ্ছে একটু মানে অন্যরকম ছিল। এরা সবসময় খুব বেশি ঘোরাঘুরি করতো। সো এর মধ্যে রাহাতের ব্যাপারটা যেরকম ছিল যে রাহাত প্রত্যেক রাত্রেই একটা স্বপ্ন দেখতো, যে স্বপ্নটা হচ্ছে যে রাহাত কোনো একটা গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর হচ্ছে কি যে একটা ঘর, যে ঘরের মধ্যে রাহাত শুয়ে আছে, আর এই ঘরের এক কোনায় একটা টিভি রাখা আছে, টিভির পাশে একটা ছায়া। এই ছায়াটা রাহাত সব সময় দেখতে পেত। দেখতে পাওয়ার পরে ও যখন ক্লাসে যেত, ইউনিভার্সিটির পাশে একটা অবয়ব বা ছায়ামূর্তি, যেটার কথা বললেন একটু আগে, সেটা শুনলাম যে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, কিন্তু ছায়ামূর্তিটা এমন ভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যে পিছন ফিরে দাঁড়িয়ে আছে, মানে দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। সেই শুধুমাত্র পিছন সাইডটা দেখতো রাহাত। ওই ছায়ামূর্তিটা বোঝা যেত যে পিছন দিকে ফিরে দাঁড়িয়ে আছে। তো এটা কিছু মনে করতো না, স্বপ্ন। এটা কখনো কাউকে কিছু বলেনি রাহাত। ক্লাসে যেত, ক্লাসে যাওয়ার পরে রাহাত যে জিনিসটা খেয়াল করতো যে টিচার ক্লাসের মধ্যে আছেন, টিচারের পাশে একটা ছায়া দাঁড়িয়ে আছে। রাহাত যখন বাইরে আসতো, ফ্রেন্ডরা আছে, ফ্রেন্ডের পাশে একজন ছায়া দাঁড়িয়ে আছে। সে এটা হ্যালুসিনেশন মনে করে ও এটাকে ছাড়িয়ে যেত, বারবার এটাকে ইগনোর করতো। দেন একটা সময় যে কোনো একটা ভ্যাকেশনের অ্যানাউন্স হয় তাদের ইউনিভার্সিটিতে। তো রাহাতের ফ্রেন্ড একটা ছিল যে শফিক, উনি বলছেন যে এবারকার ভ্যাকেশনটা আমরা হচ্ছে কি যে আমার নানার বাড়িতে কাটাবো, আমরা 5 ফ্রেন্ড আমরা সেখানে যাব, যাওয়ার পরে আমরা হচ্ছে কি যে সেখানেই কাটাবো, তারপর চলে আসবো ঢাকায়। ওকে, এই কথা বলার পরে সব প্রোগ্রাম সেট হয়ে গেল। এরপরে যখন হচ্ছে কি যে এই কি বলে যে রাহাত তখন আস্তে আস্তে সবার সাথে চলে গেল ওদের গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে যেয়ে যখন ওরা বাস থেকে নেমে মেন রোড থেকে কিছু দূর হেঁটে যেতে হয়, যে গ্রামের রাস্তাটা, ওই গ্রামের রাস্তাটা দিয়ে যখন রাহাত হেঁটে যাচ্ছে, তখন তার মনে হচ্ছে যে আমি রাস্তাটা চিনি, বিকজ অফ সে কিন্তু আগে এই রাস্তাটা দেখেছে স্বপ্নের মাধ্যমে, কিন্তু সে এখনো মানে মনে করতে পারছে না যে আসলে কোথায় দেখছি। দেন এই রাস্তাটা চলে যাওয়ার পরে যখন তারা বাড়িতে চলে যায়, অলমোস্ট আসরের নামাজ শেষ হয়ে গেছে, বা মাগরিবের নামাজ দিবে এরকম আজান দিবে এরকম। ঠিক এই সময় তারা বাসায় ড্রয়িং রুমে বসে তারপর হচ্ছে ব্যাগ, তারপরে যা লাগেজ ছিল ওগুলা রেখে তারা ফ্রেশ হওয়ার পরে রাহাত যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে নামাজ পড়ে তখন বলে যে আমরা একটু গ্রামের বাইরে একটু বেড়াতে যাব। সো তারা ফ্রেশ হওয়ার পরে একটু গ্রামের দিকটা চারিদিকে ঘুরে আসে, বেরিয়ে আসে। বেড়ানোর পরে তখন রাত্রেবেলায় যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যায়, শেষ হওয়ার পরে তখন 4 জন ফ্রেন্ড বলে কি যে আমরা আজকে কার্ড খেলবো। এটা অ্যাজ ইউজুয়াল সবাই করে, যেটা 2-3 জন ফ্রেন্ড একসাথে থাকলে যেটা করে। দেন ওরা হচ্ছে কি যে কার্ড খেলছে, 4টা ফ্রেন্ড কার্ড খেলছে, রাহাত পাশে বসে আছে। বসে থাকতে থাকতে অলমোস্ট যখন প্রায় 1টা বাজে, তখন হচ্ছে কার্ড খেলা শেষ হয়। সবাই মিলে তখন বলে যে আচ্ছা ঠিক আছে, এবার ঘুমাতে যাবো আমি। ঘুমাতে যাওয়ার পরে তখন রাহাত যখন জাগনা পায় অলমোস্ট 2টা-2:30টার দিকে, এই সময়টার মধ্যে সে রাহাত আবার স্বপ্নটা দেখে। যখন ঘুমাতে যায়, সবাই ঘুমিয়ে গেছে, রাহাত আবার স্বপ্নটা দেখে যে ওই একটা ঘরের মধ্যে শুয়ে আছে, যেখানে শুয়ে আছে ওই ঘরের মধ্যে একটা টিভির পাশে একটা ছায়া দাঁড়িয়ে আছে দেয়ালের দিকে মুখ করে। এটা স্বপ্নের মধ্যে দেখছে। তখন রাহাতের ঘুমটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে রাহাত যেভাবে শুয়ে আছে, আমি একটু বলে নিই যে ওই যে স্বপ্নের মধ্যে দেখে, ওখানে দেখে যে রাহাত একা শুয়ে আছে। বাট যখন স্বপ্নটা ভেঙে যায়, যখন সে জেগে যায়, তখন দেখছে কি যে তার ফ্রেন্ডরা শুয়ে আছে, কিন্তু ওই রুমটার মধ্যে ওই জায়গাতে টিভি আছে এবং ওই জায়গাতে একজন দাঁড়িয়ে আছে। এবারে রাহাত একেবারে ফেস মানে একবারে মানে ইন ফ্রন্ট অফ হিজ আইস
একেবারে সামনাসামনি সেই জিনিসটা দেখছে। দেখার পরে রাহাত তখন খেয়াল করছে যে এই জিনিসটা আমি আগে কোথায় দেখছি, তার মানে আমি স্বপ্নের মধ্যে দেখছিলাম, এটা এখন দেখছি, একেবারে সরাসরি দেখছি। দেন রাহাত করে কি আস্তে করে উঠে আসে, উঠে এসে বলে কি যে আসলে এটা কি আমার স্বপ্ন না সত্যি, এটা আমি আজকে পরীক্ষা করব। রাহাত যে জিনিসটা করে যে আস্তে করে বিছানা থেকে নেমে আসে, নেমে আসার পরে সে আস্তে আস্তে ওই টিভির কাছে যায়। যতই কাছে যায় সে একটা জিনিস খেয়াল করে যে স্বপ্নের মধ্যে যে জিনিসটা দেখতো যে দেয়ালের দিকে সে ছায়াটা দাঁড়িয়ে আছে, দেয়ালের দিকে মুখ করে। বাট যতই কাছে যায় একটা সময় যে দেখে কি যে ওই ছায়াটা রাহাতের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, কিন্তু মাথাটা নিচু করে আছে। এই সময় রাহাত যখন একেবারে কাছাকাছি চলে যায়, যাওয়ার পরে রাহাত ওই ব্যক্তিটার বা ব্যক্তি বলেন বা ছায়ামূর্তি যেটাই বলেন না কেন, ওটার যখন কাছে যে যখন তার হাতের পর হাত দেয়, ধরার চেষ্টা করে, তখন দেখে একটা শীতল এবং লোমশ একটা শরীর সে তার হাতে ধরে। রাহাত এই জিনিসটা দেখে, দেখার পরে যখনই হাত দেয় তার গায়ে, তখন সে ছায়ামূর্তি বা যেটাই বলেন না কেন সেই ব্যক্তি শুধুমাত্র তার মাথাটা উঁচা করে একটু তাকায় রাহাতের দিকে, মানে মাথাটা তোলে। রাহাত যে জিনিসটা দেখে সেই জিনিসটা তো সবচেয়ে বেশি ভয়ঙ্কর, যেটা যে রাহাতের চোখের সামনে যে জিনিসটা দেখছে যে যেই মানুষটা মাথাটা তুলেছে ওই মানুষটার চেহারার মধ্যে কোনো চেহারাই নাই। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক হোল, একেবারে অন্ধকার একটা গর্তের মতো, কিন্তু কোনো চেহারা নাই। এই জিনিসটা দেখার পরে রাহাত খুব জোরে চিৎকার করে ওঠে, চিৎকার করে ওঠার পরে সেন্সলেস হয়ে যায়। পরের দিন রাহাতের খুব জ্বর আসে, সেই দিনই কি যে রাহাতকে ঢাকায় ট্রান্সফার করা হয়। ট্রান্সফার করার পরে 3 দিন পর তার জ্বর কমে যায়। তখন তাদের ফ্যামিলি যেহেতু একটা রিলিজিয়াস মাইন্ডেড, তো তাদের ফ্যামিলিতে একটা হুজুর নিয়ে আসা হয়। হুজুর বলে যে রাহাত কি যে যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের যে ফ্রেন্ডগুলা ছিল এই ফ্রেন্ডগুলোর চেয়ে রাহাত একদম অন্যরকম। আর রাহাত যে জিনিসটা দেখেছে বা যে জিনিসটা সামনাসামনি হয়েছে, এটা ছিল একটা দুষ্ট জিন, যেটাকে আমরা বলি যে ওই যে পিশাচ যেটাকে বলি, হ্যাঁ, যেটা মানুষের পিছে লাগে। তো এই জিনিসটা রাহাতকে অনেকবার চেষ্টা করেছে যে রাসেল ভাই কিছুক্ষণ আগে আপনি যেটা বললেন যে অন্য একটা ডাইমেনশন থেকে মানুষের সাথে কানেক্টেড হওয়ার জন্য চেষ্টা করে, ঠিক একইভাবে দেখা যাচ্ছে কি যে রাহাতের সাথে প্রথমে স্বপ্নের মাধ্যমে যোগাযোগ করেছে, বাট এটা রাহাত ইগনোর করে গেছে। তারপরে একেবারে সরাসরি তার সামনে চলে এসেছে। দেন হুজুর যখন কি যে তাকে কি যে অনেক তাবিজ টাবিজ দিয়ে দেয়, পানি পড়া দিয়ে দেয়, এগুলো যখন সে ব্যবহার করা শুরু করে, তখন থেকে সে স্বপ্ন আর দেখে না বা এটা তার সামনে ছিল না। এটাই ছিল ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে যে ঘটনা শুনবো সে আপনি বলছিলেন, আপনার সামনে কথা হচ্ছিল যে দেশের বাইরের কিছু ঘটনা। এটা আমাদের ফ্লোরিডার ব্রুকসভিলের একটা ঘটনা আর কি। সো শুড আই স্টার্ট? ওকে, প্লিজ। আচ্ছা, এটা ব্রুকসভিলের একটা ঘটনা, একটা বাড়িকে ঘিরে। এটার নাম মে স্ট্রিঙ্গার্স হাউস। অ্যাকচুয়ালি এটা এখন একটা আপনার মিউজিয়াম। এটা একসময় একটা বাসা ছিল আর কি। সো এটার কিছু লেজেন্ড আছে, আরবান লেজেন্ড ওখানে প্রচলিত আছে এটা নিয়ে, যে বাসাটা যিনি কেনেন স্প্রিঙ্গার ফ্যামিলি যারা, তো এটা কেনার পরে ওনারা কয়েকজনই মারা যায়। তার মেয়ে একজন ছিল, সে সিভিল ওয়ারের টাইম ওখানে থাকতেন। আফটার দ্যাট তার বিয়ে হয়, বিয়ের পরে তার একটা সন্তান জন্ম দেওয়ার সময় তিনি মারা যান আর কি, মেরিনা যিনি ছিলেন। আচ্ছা 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 আচ্ছা। তো বাচ্চাটা ওখানে জন্ম হয়, 3 বছর পর্যন্ত বেঁচে থাকে বাচ্চাটা। 3 বছর পর বাচ্চাটাও মারা যায় আর কি। তো এরপরে আর কি ভদ্রলোক বাড়ি বিক্রি করে দিয়ে যান। তো এরপরে একজন আপনার ডক্টর ওই বাড়িটা কেনেন, এবং ডাক্তার অনেক কষ্টে ওটার আপনার রেনোভেশন করেন, কিছু রুম টুম বাড়ান অ্যান্ড স্টাফ। আর ওইখানে উনি একটা হসপিটাল চালান, সেখানে অ্যাজ লং এস একটা স্যানিটেরিয়ামও ছিল, এবং যারা ওই সময় পক্স অ্যান্ড ওখানে একটা জ্বর হতো আর কি, হলুদ জ্বর, ইয়েলো ফিভার, ওইটাতে যারা এফেক্টেড হতো তারা ওখানে আসতো চিকিৎসা নিতে। সো বাসাটা এইভাবে অবস্থায় অনেকদিন থাকার পর তারপর ডাক্তারও মারা যায়, এবং তারপর স্টেট নেয় অ্যান্ড স্টাফ। এখন এটা একটা মিউজিয়াম হিসেবে আছে আর কি। আচ্ছা, এবং মিউজিয়াম হিসেবে আসার কারণ কি ধরনের মানে ওই ফ্যামিলির কিছু আপনার যেটা হেরিটেজ এন্ড এভরিথিং ওখানে রাখা আছে, এবং এনিবডি ক্যান ভিজিট। 90s অফিসে কোনো একটা সময় মিউজিয়াম আছে। তো ওইটা মিউজিয়াম হওয়ার পিছনে আরো কিছু কারণ আছে রাসেল ভাই। আচ্ছা, বাড়িটা যখন পড়ে থাকতো তো অনেকে ওখানে যেত, হ্যাঁ, গেলেই ওখানে যে সবচেয়ে বড় বাড়িটা দূর থেকে দেখতো বিভিন্ন রকমের আলো দেখা যেত বাড়ির ব্যাকইয়ার্ডে,
এবং অনেক জায়গায়, এবং অনেকে অনেক কিছু দেখেছে। হ্যাঁ, যেমন ছোট বাচ্চার একটা দেখতো, এবং সবাই বলতো যে এই বাচ্চাটা 3 বছর বয়সে মারা গেছে, ওইটাই নাকি ওখানে চলাফেরা করতো আর কি। এবং সেই বাচ্চা দেখতো তারা হ্যাঁ, বাচ্চা সবাই। দেখতো, যে একটা বাচ্চাকে দেখতো, বাচ্চা হুইসপারিং ভয়েস শুনতো, আচ্ছা, স্টাফ লাইক দ্যাট। তো ওই বাসার ভেতরে আপনার যাওয়ার পরে অনেকেই মানে অনেক রকম শব্দ শুনতো এসে। তো মিউজিয়াম হওয়ার পর যেটা হয়, এটার পরে কিন্তু এটার সাথে রিলেটেড আসল আরেকটা কাহিনী সেটা থাকছে আর কি। হ্যাঁ, প্লিজ। এটা হচ্ছে যেহেতু লেজেন্ডের সাথে মানে হ্যাঁ, করা আর কি, please. সেজন্য। তো ওই বাসায় যখন মিউজিয়াম হয়ে গেল, তখন আপনার বাসাটার ভেতরে মিউজিয়াম যখন চালাচ্ছে, মিউজিয়ামের যারা আপনার কিউরেটর ছিল বা যারা টেক কেয়ার করতো, তো তারা ওই এই ধরনের জিনিসগুলো কিন্তু ওদের যারা খুলতো তারাও দেখতো, বা যারা ওখানে Curatorরা close করতো, প্রত্যেকেই হ্যাঁ, সবাই experience এক্সপিরিয়েন্স করতো। Right. যেমন ধরেন বসে আছে কোথাও, হঠাৎ করে শুনতে পাচ্ছে কানের কাছ থেকে ফস করে শব্দ যাচ্ছে, হুম। কেউ দৌড়ায় চলে গেল, কোনো বাচ্চার হুইসপারিং। তো প্রথম দিকে একটু অস্বস্তি ফিল করলো, পরবর্তীতে ওরা যেটা করছিল যেটা হার্মলেস কিছু একটা ব্যাপার, Right. সেরকম না। তো যেটা হলো যে ওই বাচ্চাটা যে ছিল আপনার জেসি মেয়ে, ওর একটা ছোট পুতুল ছিল আর কি। হুম, ওই পুতুলটা একদিন ওদের মধ্যে একজন বিছানা থেকে সরা রাখছে আর কি। হুম। তো পরের দিন যেটা হয়েছে, এসে দেখে যে পুরো লন্ডভন্ড ওই রুমটার মধ্যে, সব জিনিসপত্র সব এলোপাথারি পড়া, সব খেলনা টেলনা যা যা আছে লন্ডভন্ড করা। তো ওখানে কিন্তু যে বন্ধ করে গেছে, হুম। তারও কিন্তু কোনো মানে সে পুরোপুরিটা লক করে গেছে। যখন মিউজিয়াম হয়ে যায় তখন কিন্তু জিনিসটা বেশ সিকিউর ভাবে ওরা মেনটেন করে। Right. তো ওইটা ওইভাবে লক করা, এবং ওইটাকে আপনার সকালে যে খুলছে লকটা অবস্থা ওইভাবে পাইছে, কিন্তু ভেতরের জিনিসগুলো এরকম এলোমেলো লন্ডভন্ড করা অবস্থা। এরপর থেকে ওরা বুঝছে যে বাচ্চা পুতুলটাকে সরানো যাবে না। হ্যাঁ, মানে এই একটা পুতুল সরানোর কারণে মানে এই জিনিসগুলো কি মানে ঘটছে কেন আসলে? ঘটছে আসলে এই যে পুতুলটাকে যে সরিয়েছে, এই জিনিসটা কি কারো পছন্দ হয়নি? এরকম রাইট, অ্যাজ দে বিলিভ। এরকম কিন্তু আরো কিছু ভাষা আমি আপনার এই নর্থ আমেরিকা এরকম বিভিন্ন অঞ্চলে শুনেছি, আচ্ছা। যারা নাকি যে বিলঙ্গিংস সরানোটা পছন্দ করে না। পছন্দ করে না। অ্যাজ পার এজ না, একটা জিনিস তো খুবই সত্যি যে আমিও কোথায় পড়ছিলাম যে একটা বাসা অনেকদিন ধরে পড়ে আছে, হয়তো ওই বাসাতেই কোনো জিন বা কিছু আছে, একটা entities, হ্যাঁ। কোন ধরনের কোনো প্রবলেম ফেস করে না, কিন্তু কেউ হয়তো রিনোভেশনের কাজে হাত দিল বা কেউ হয়তো কিছু একটা করলো, এরকম তো কয়েকটাই আছে রাসেল। তখনই কারণ ওরা নাকি চেঞ্জেস নাকি পছন্দ করে বিকজ হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি এটা ওদের মানে অ্যাকচুয়ালি লিভিং প্লেস হয়ে যায়। রাইট। And as far as my belief, আমি যেটা বিশ্বাস করি যে ওই যে বাচ্চাটা মারা গেছে বা তার হয়তো তার সাথে যে জিন কারিন যেটা সেটা ওখানে আছে, and that gene doesn't let anybody change anything, doesn't Right. like the change, রাইট। and এই কারণে এই সমস্যাগুলো আরো বেশি হয়। এবং আমরা কারিন নিয়ে অনেক কথা বলেছি, অনেক তো কথা মানে বলেছি। মানে এটা অনেকটাই মানে আমার মনে হয় যে মানে পসিবিলিটি আছে যে Possibility মানে এটা- অ্যাকচুয়ালি ইফ মানে একজন যদি আসলে আমি বলছি যে আমার রিলিজিয়াস পার্সপেক্টিভ Point of view থেকে, right, true. যে এখানে বলা হয়েছে আমার রিলিজনে বলা আছে যে ইউ আর অ্যাসাইন্ড উইথ এ জিন উইথ ইউ, Right. এন্ড এটা সবার কাছেই আছে, এন্ড অ্যাকচুয়ালি দ্যাট লিডস ইউ টু ডু দ্য ব্যাড থিংস। Right, সো সেটাকে আপনি অ্যাকচুয়ালি যেভাবে কন্ট্রোল করে রাখতে পারে তার উপরে সেটা, right, এটা আমাদের রিলিজনে বলা। আর আদার দেন দ্যাট আমি খ্রিস্টানিতে শুনছি ডিমনের কথা আছে, right. people are signed with demons and stuff like that, ভিতরে ইনার ডিমনও আছে মানুষের। হ্যাঁ, তো আপনি যদি একটু ভাবে ডিফাইন করেন জিনিসটা কিন্তু একই জিনিস দাঁড়াচ্ছে, ইনার ডিমন, গুড এন্ড এভিল, মানে এই জিনিসগুলো তো আছে। একই দাঁড়াচ্ছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে এটার সাথে আপনি বলছেন যে রিলেটেড একটা ঘটনা আছে, সেই হ্যাঁ, ঘটনাটা হচ্ছে যে আমার পরিচিত একজন, এটা জি। কেন নাম আসলো যে আমার পরিচিত একটা মানে কলিগ ছিল, নাম ছিল এডরিন। তো ও এখন অবশ্য আইডা হতে চলে গেছে আর কি। আচ্ছা। হ্যাঁ, তো ও ওই সময় ওর কিছু ফ্রেন্ডদের সাথে মানে আই হ্যাড লাইক এ বাঞ্চ অফ ফ্রেন্ডস হু ইজ টু বি দিস প্যারানর্মাল থিংস লাভার্স। আমি তার মধ্যে হচ্ছে অনেকের নাম আমরা জানি অলরেডি, না? আমার সবচেয়ে ক্লোজ বাড়ি রয়। রয়, ইয়েস। সো এনিওয়ে এডরিন ওর খুব শখ ছিল আর কি যে এই জিনিসগুলোতে, তো সে তার ফ্রেন্ডদেরকে নিয়ে ওই বাসায় গেছিল। মিউজিয়াম অ্যাকচুয়ালি দে ডোন্ট লেট দেম স্টে ইন দ্য হাউস এট নাইট, তো ওরা আশেপাশেই থাকে এবং মানে উডসের থেকে ওরা ওই কাছে এসে আর কি ওখানে রাত্রেবেলা ঘোরাফেরা করে। তো যেইটা হয় কি ভেতরে তো ঢুকতে পারে না, বলতেছে যে পাশে থেকে ওদের মধ্যে একজন যে আপনার ওই বাসার যে প্যারামিটার ওটার কাছে হাঁটাহাঁটি করতেছিল। তো হঠাৎ করে নাকি ফিল করলো যে মনে হচ্ছে যে পেছনে একটা আলো, আচ্ছা, মানে অন্ধকার হালকা, মনে করেন যে আপনার বাতাস হচ্ছে, আর ফ্লোরিডা ওয়েদার কিন্তু কাইন্ড অফ লাইক বাংলাদেশ, হ্যাঁ, মানে এরকম। হ্যাঁ, তো পেছনে মনে হচ্ছে কি বাতাস বইছে আর ছোট ছোট ওই যে গাছের মধ্যে দিয়ে। তো হঠাৎ করে আলো, তো আলো দেখে ও একটু ভয় পেয়েছে যে ওকে আবার পুলিশ বা কিছুই করতে আসছে নাকি, একটা প্রাইভেট প্রপার্টি। তো তাকায় দেখে যে না, কোনো গাড়ি নাই, কিছু নাই, পুরো নিঃশব্দ। আবার দেখতেছে বাম দিক দিয়ে একটা আলোর মতো যাচ্ছে। পরে সে খেয়াল করে দেখে যে ইটস এ রেডিয়াস লাইক
হিউম্যান বিং এর মতো হবে, বেশি বড় হবে না, 3-4 ফিট উঁচা। এটা আলোটা ভেসে 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 যাচ্ছে একদিক থেকে, এবং একসময় বাসার ভেতরে যে শাট করে উপর দিকে উঠে গেল, উপর একটা জানলার মতো ছিল, ওদিকে উঠে গেল, এবং এটা দেখে ও প্রচন্ড ভয় পাইছে, এন্ড শি ran away। এবং আসার পর সে চিন্তা করতেছিল যে বিভিন্ন রকম লজিক্যাল জিনিস, এটা যেহেতু মিউজিয়াম হয়ে গেছে, ওরা কি কোনো ট্রিক প্লে করতেছে, আচ্ছা, মানে মানুষকে ভয় দেখানো যে ভিজিটর বাড়ানোর জন্য। হ্যাঁ, তো পরবর্তীতে ওরা এটা একটা লজিক বের করলো যে না, এটা সম্ভব না, কারণ যদি লাইট দিয়ে কেউ করতো, Right. মানে লেজার লাইট পয়েন্টার বা কিছু, তাহলে এখান থেকে একটা লাইটের সোর্স দেখা যেত যেখান থেকে আসছে। True, very কিন্তু true. এটা হচ্ছে সেলফ ইলুমিনেটিং একটা লাইট, এবং এটার কোনো বডি নাই, জাস্ট লাইক আমরা অনেক সময় মুভিতে আত্মা বা কিছুকে দেখানো হয় আলোতে, গ্রাফিক্যালি যেভাবে দেখানো হয়, কাইন্ড অফ লাইক দ্যাট, মানে কিছু একটা জলজল করছে, বাস ট্রান্সপারেন্ট সবকিছু। আসলে আমি নিজেও কিন্তু এরকম আলো দেখছি, আপনাকে অনেকদিন আগে বলেছিলাম যে আমি দেখেছিলাম একটা 3 তলা বিল্ডিং এর উপরে, বিল্ডিংটা অনেক আমার মনে আছে। এসে হ্যাঁ। আলোটা নামছে এবং নেমে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। তো হু উড ডু ইট টু মি, আমার সাথে মানে এটার কোনো ব্যাখ্যা হয়তো নাই। তো দ্যাটস দ্য স্টোরি, রাইট? That's the story. থ্যাংক ইউ সো মাচ। ফারহান, আমরা কোন জায়গার ঘটনা শুনবো আজকে? জি ভাই, আজকে আমি আজিমপুরের একটা ঘটনা শেয়ার করবো। আমাকে Okay. আঙ্কেল বলেছেন। প্রথমে আমি জন্মদিনের অনেক শুভেচ্ছা রেখে থ্যাংক ইউ ভেরি মাচ ফারহান। প্রতি সবাইকে অনেক শুভকামনা রইল। তো সেই সাথে আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটা হচ্ছে আজিমপুরের, এবং আমাকে যে ঘটনা শেয়ার করেছেন আমার একটা আঙ্কেল, ওনারা ওখানেই থাকতেন এক সময় আজিমপুরে, এখন বর্তমানে নিউ ঢাকার দিকে সুইচ করেছেন। তো স্বাধীনতার যুদ্ধের আগে ওনাদের আজিমপুরে যে বাসাটা ছিল, ওটা স্বভাবতই আগের যে স্ট্রাকচার সেভাবেই ছিল, এবং তখনকার সময়টাতে আজিমপুরের অবস্থা এখনকার মতো ছিল না। তো আশেপাশে অনেক গ্রামের মতো এলাকা ছিল, বন জঙ্গল ছিল, এখনের মতো এত ঘিঞ্জি পরিবেশ ছিল না। আচ্ছা, তো তখন ওনারা ওখানে থাকতেন, এবং ওনাদের বাসাটা ওখানে মোটামুটি সুপরিচিত এবং রিকগনাইজড, জানতো সবাই, কেননা দোতলা বাসা খুব একটা ওখানে দেখা যেত না ওই সময়টাতে। তো ওনাদের বাসাটা মোটামুটি অনেকগুলা মানুষ একসাথে থাকতেন, এবং অনেক বড় একটা বাসা ছিল। আচ্ছা। তো ওনারা যখন ছোট ছিলেন তখনকার ঘটনা উনি একটা শেয়ার করেন, এবং যেটা হয় যে ওনার যে বাবা, তো আগে আমি একটু ওনাদের বাসার স্ট্রাকচারের কথা বলি, যে পুরনো সময় যে স্ট্রাকচারটা ছিল সেটা এমন ছিল যে আশেপাশে নাকি গ্রামের মতো অনেক জায়গা ছিল, এবং ওনাদের বাসাটা মেইন রোড থেকে কিছুটা ঢালুর মতো নিচে নেমে তারপরে একটা মেঠো পথের পর তারপর ওনাদের বাসা ছিল। তো ওই সময়ের যে স্ট্রাকচারটা এখনকার স্ট্রাকচারের সাথে তুলনা করলে একদম সম্পূর্ণ ডিফারেন্ট হবে, কারণ এখন অনেক ঘিঞ্জি এলাকা আমাদের পুরান ঢাকায়। তো ওনাদের বাসার যখন এন্ট্রান্স যেটা, তারপরেই ছিল অনেক বড় একটা উঠানের মতো একটা জায়গা, এবং সেটা ক্রস করার পরে ছিল তাদের দোতলা বিল্ডিংটা, এবং ঠিক ওই বিল্ডিংটার পেছনের দিকে ছিল একটা কুয়া, এবং তার পাশে ছিল একটা বেল গাছ। আচ্ছা। তো এই বেল গাছটা নিয়ে অনেক ধরনের ঘটনা তাদের বাসায় ছোটবেলা তারা শুনতো, এবং অনেক কিছু তারা ওখানে এক্সপিরিয়েন্সও করেছিল। তো ওই বাসার যেটা নিয়ম ছিল, যে আমাকে যে ঘটনাটা বলেছেন আঙ্কেল, তো ওনার বাবারা যেটা হতো যে বাসায় একটা জাস্ট টয়লেট ছিল, পুরো বাসাটার জন্য জাস্ট একটা টয়লেট বরাদ্দ ছিল, এবং সেটা ছিল ওই বেল গাছটা এবং কুয়াটা ক্রস করার পরে জাস্ট ছোট একটা টয়লেট। তো এই টয়লেটটাই সবাই ইউজ করতো সারাদিন, এবং স্বভাবত যেটা হতো যে দিন শেষে টয়লেটটার অবস্থা খুব খারাপ থাকতো, যেহেতু একটা টয়লেট সবাই ইউজ করতো, এবং ওই বাসা নোংরা হয়ে যেত। আর ওই বাসার যে মেন ছিলেন উনি যেটা করতেন, যে প্রত্যেক দিন সকালবেলা ফজরের সময় ঘুম থেকে উঠে টয়লেটটা ভালো মতো নিজেই পরিষ্কার করতেন, নিজেদের বাসা নিজেই পরিষ্কার করতেন, করে তারপর গোসল টোসল করে নামাজ পড়তেন ফজরে। তো এক রাতে তো এরকম হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়, মানে আমার যে ঘটনাটা বলেছেন আঙ্কেল, ওনার বাবার ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভাঙার পরে উনি যখন বাইরের দিকে তাকান, দেখেন যে বাইরে খুব আলো মনে হচ্ছে, এরকম যে দিন হয়ে গেছে, এরকম একটা, যে হয়তো ফজরের সময় হয়ে গেছে। আচ্ছা। তো উনি সেই রাত্রে আসলে খেয়াল করেনি, ওই রাতটা ছিল একটা পূর্ণিমার রাত। আচ্ছা। প্রচন্ড চাঁদের আলোতে ঝলমলে ছিল চারিদিক। তো উনি যেটা করলেন যে জিনিসপত্র নিয়ে ঝাড়ু টাড়ু নিয়ে আর কি বের হলেন, যে একবারে বাথরুমটা পরিষ্কার করে তারপর গোসল টোসল করে একবারে ফজরের নামাজ পড়ে আসবেন। তো উনি সবকিছু নিয়ে যখন ওই কুয়াটা ক্রস করলেন, এবং বেল গাছের নিচ দিয়ে যখন সে যাচ্ছেন, তখন উনি দেখেন যে ওনাদের টয়লেটটা ছিল আপনার কিছুটা মেঝে থেকে উপরে সিঁড়ির মতো কিছু ছিল, এবং তারপরে টয়লেটটা আগের যুগের, অনেক আগের। হ্যাঁ, অনেক আগের।
তো উনি যেটা দেখলেন যে বেল গাছটা যখন উনি ক্রস করে সামনের দিকে গেলেন, উনি দেখলেন যে টয়লেটের সিঁড়িতে কেউ একজন বসে আছে এবং সেটা ছিল সম্পূর্ণ সাদা কাপড়ের মোড়ানো একটা মানুষ হবে এবং একটা মহিলার মতো বসা। এবং উনি দূর থেকেই জিজ্ঞেস করলেন যে কে তুমি, মানে কে এখানে বসে আছো কেন সকালবেলা। তো উনি জিনিসটা খেয়াল করেনি যে এটা যে গভীর রাত্র, তখন এটা উনি বুঝতে পারেনি। তো উনি যখন ভালো মতো ওটার কাছে গেলেন, উনি দেখলেন যে ওটা আসলে তার মার মতো স্ট্রাকচার একদম সম্পূর্ণ। এবং উনি দেখলেন যে ওনার ওই বৃদ্ধ যে মহিলাটা বসা, ওনার সম্পূর্ণ কোকড়ানো চুলগুলো সামনের দিকে চলে আসে এবং উনি খুব মাথাটা নিচু করে বসে আছে। তো উনি যখন মাথাটা উপরে করে ওনার দিকে তাকালেন, উনি দেখলেন যে একদম সম্পূর্ণ মানে তার মার যে চেহারা এরকমই হবে চেহারা। এবং জাস্ট পার্থক্যটা হচ্ছে এরকমই যে খুব ভয়ানক একটা দৃষ্টিতে সে তাকিয়ে আছে এবং তার একটা চোখ ছিল সম্পূর্ণ মনে হচ্ছে কেউ ওখান থেকে মানে উপরে বের করে ফেলছে এরকম একটা চোখ, আর একটা চোখ ছিল সম্পূর্ণ ঠিক। তো এই জিনিসটা দেখার পর উনি বেশ ভয় পেয়ে যায় যে এটা কি দেখলাম আমি, আমার মাকে এই অবস্থায় দেখলাম, এটা কে আসলে, এটা কি। তখন উনি আসলে বুঝতে বলেন যে এটা আসলে ওনার মা হবে না, এটা কোনো একটা খারাপ কিছু হবে। তো উনি তখন এক দৌড়ে সেখান থেকে চলে যে ওনার মা থাকতেন দোতলায়, তো ওনার মাকে দেখার জন্য গেলেন যে আমার মা এটা কিভাবে হয়। তো উনি যে দেখলেন যে না, ওনার মা ঠিকই ওখানে ঘুমাচ্ছে। এতে এই ঘটনার পর থেকে ভাই উনি যেটা হয় যে খুব মানসিকভাবে খুব বিকারগ্রস্তর মতো হয়ে যায়। তো উনি যেটা করেন যে ওই ওনার মাকে উনি ভয় পাওয়া শুরু করতে থাকেন একটা সময়। এরকম প্রায় 3-4 দিন কাটে, একটা মানসিক শক তার লাগে যে ওনার মাকে উনি মনে করেন মানে উনি বিশ্বাস করতে পারছেন। উনি বলে যে আমার মাই হয়তো বা ভূত, এরকম কিছু একটা। তো এইভাবে এগুলো কাটে। তো এরপরে যেটা হয় যে ওই স্বাধীনতা যুদ্ধের সময় যেটা হয় যে ওই ওনাদের আশেপাশের এলাকায় ওই পাকিস্তানি যে বাহিনীরা ছিল ওনারা অ্যাটাক করে। তো এর ফলে যেটা হয় ওনারা ফুল ফ্যামিলি নিয়ে আপনার ওই বাসাটা ছেড়ে 4-5 দিনের জন্য অন্য একটা জায়গায় চলে যায়। তো ওনারা যখন ব্যাক করে আবার ওইখানে যখন সবকিছু নর্মাল হয়ে যায় এবং ওনারা যখন বাসাটায় ব্যাক করে, তো ওই যে কুয়াটার কথা আমি বললাম বেল গাছের নিচে ছিল, ওই কুয়াটাতে তারা এসে দেখে যে অনেকগুলো তারা পড়ে আছে, পচে গলে পড়ে আছে, অনেক মানুষকে মেরে ওখানে ফেলে রাখা হয়েছে। তো পরে ওই লাশগুলোকে তারা পাশে যে ক্ষেত্রে ছিল ওখানে দাফন টাফন করার পরে কুয়াটাকে ভালো মতো পরিষ্কার করে। তো এরপর থেকে যেটা হতো যে মানে একেবারে যখন স্বাধীন হয়ে যায় পরের কথা, আরো 4-5 বছর পরের কথা, তো তখন যেটা হতো যে ওই কুয়ার পাশ দিয়ে যখন কেউ রাতের বেলা যেত তখন নাকি সবাই শুনতো যে পানি চাইতো, এরকম একটা আর্তনাদ কুয়ার ভিতর থেকে শোনা যেত। তো ওই সাউন্ডগুলো যখন শুনতো মানে বাসার মানুষজন খুব ভয় পেত রাতের বেলা, মানে কুয়ার পাশ দিয়ে যাওয়ার সময় মানে মনে হচ্ছে কুয়ার ভেতর থেকে কেউ আর্তনাদ করতেছে যে আমাকে পানি দাও এরকম। তো ওই কুয়াটা আসলে একটা কাঠের দিয়ে ঢাকা থাকতো সবসময়। তো কেউ আবার সাহস করে ওটা দেখার মানে সাহস করতো না যে কি ওটার ভিতর থেকে। তো যখনই যেত আশেপাশে মানুষ রাতের দিকে, গভীর রাতের দিকে, তখন এই শব্দটা তারা শুনতো এবং ওই বাসার আশেপাশের লোকজন ওই জায়গাটাতে আসতে রাতের বেলা বেশ ভয় পেত এবং তারা বলতো যে না, ওই টয়লেটে তারা যাবে না, ওই টয়লেটে রাতের 10টার পর থেকে সবাই মানে বেশ ভয় পেত যে এই জায়গাটা আমি অ্যাভয়েড করবো, এখানে যাব না। তো যে যার কাজ মতো সন্ধ্যার মতোই সব কাজটা সেরে ফেলতো। তো এখন তারপরেও যেটা হতো যে বাসার যারা স্থানীয় ছিল তারা চিন্তা করলো যে এটার একটা সলিউশন করতে হবে। সলিউশনের আসলে বিষয়টা যেটা ওনারা অনেক ধরনের হুজুর টুজুর নিয়ে আসলো, তারা বললো যে এই যে বেল গাছটা যেটা এটা আর কি সব থেকে খারাপ এবং এখানে কোন একটা খারাপ কিছু হয়তো বা থাকে, তো এটাকে কেটে ফেলেন। তো ওনারা ওই হুজুরের কথা মতে বেল গাছটাকে কেটে ফেলার পরে সবকিছু নর্মালি হয়, আবার টুকটাক সমস্যা দেখা দেয়। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমরা আবারও চলে যাব বাবু ভাইয়ের কাছে এন্ড আমরা বাবু ভাইয়ের ঘটনায় সরাসরি চলে যাচ্ছি। হ্যাঁ রাসেল ভাই, এটা হচ্ছে উলফাত ভাইয়ের কাহিনী। উনি একজন ট্রাভেলার, ওকে, হি লাইকস টু ট্রাভেল। হয়তো কোনদিন সুযোগ পেলে ওনাকে নিয়ে আসা যাবে ওনার ইনশাআল্লাহ। প্লিজ আল ট্রাই। উনি অ্যাকচুয়ালি আমাকে পারমিটও করছে ওনার কিছু কাহিনী লিখে থাকতো। আচ্ছা ওয়েল, আচ্ছা এটা হচ্ছে ওনার ইজিপ্ট ট্যুরের কাহিনী। হ্যাঁ, ইজিপ্টের উনি মিশরে গিয়েছিলেন মানে বেড়াতে, পিরামিডস এন্ড সবকিছু দেখতে, ট্যুরিজমের আন্ডারে। বাট সিন্স উনি ট্রাভেলিং খুব লাইক করেন আর ওনার অবস্থাটাও ট্রাভেলিং করার মতোই আর কি, ওয়েল কমফোর্টেবল পারসন। তো উনি ট্রাভেলারদের থেকে বেরিয়ে উনি থেকে যান কিছুদিন। উনি বলে যে আমি একটু এক্সটেন্ড করবো আর কি। ওরা যদিও ওনাকে মানে স্ট্রংলি অ্যাডভাইস করে যে এটা থাকা ঠিক না, বিকজ যখনই আপনি ট্যুরিজমের বাইরে যাবেন আমাদের, তখন অনেক রকমের প্রবলেম ফেস করতে পারেন আপনি। হ্যাঁ,
হুম। বিভিন্ন রকম সমস্যা থাকে আর কি। তো উনি এটা মানে না, উনি আর কি ওদের কনভিন্স করেন যে হি ইজ কেপেবল অফ দ্যাট। সো উনি লোকাল একটা ট্যুরিজম ইসের সাথে কথা বলেন যারা এই ট্যুরিজম করে আর কি, এরকম একটা লোকের সাথে। তো তারা বলে যে ঠিক আছে সবকিছু, উনি টাকা পয়সা দিয়ে তাদের কি করে, ওনার প্ল্যান ছিল যে পিরামিডের যে এলাকাগুলোতে ট্যুরিস্টরা থাকতে পারে সেসব এলাকায় উনি থাকবেন কয়দিন, এবং ওনার মেন ইসে ছিল যে আমি সন্ধ্যার পরের সময়গুলো থাকতে চাই, কারণ দিনের বেলা যে ঘোরাঘুরিটা হয় সেটার মধ্যে নাকি আসলে তেমন কিছু আর কি পাওয়া যায় না, মানে চার্ম পাওয়া যায় না, বাট খুবই একটা অর্ডিনারি জিনিস হয়, দেখে আসা যায়। আচ্ছা। তো উনি ওদেরকে কনভিন্স করেন এবং তারা তাকে ওই ব্যবস্থা করে দেয় আর কি। তো উনি যেটা বলেন যে প্রথম যে এক্সপিরিয়েন্সটা ওনার যে পিরামিডের বাইরের অংশটা আর কি, বলে যে যখনই ওখানে কিন্তু বেশ ঠান্ডা, আমরা যতদূর জানি যে গরম এরকম কিন্তু না, বেশ ঠান্ডা জায়গা। তো বলতেছে যে সন্ধ্যার পরে ওই জায়গাটা আসলেই একটা ডিফারেন্ট চেহারা ধারণ করে ফেলে, মানে মানে একদম কাছাকাছি যেতে দেয় না। হ্যাঁ, মানে যেখান থেকেই যে জায়গাটাই আপনি থাকতে পারবেন, মানে অন্যরকম একটা পরিবেশ। হ্যাঁ, হঠাৎ মনে হয় যে আপনার যে কেউ হাঁটছে, কেউ কথা বলছে, এত নিশ্চুপ একটা জায়গা, কিন্তু সেখানে মনে হয় যে একটা মানে একটা কর্মচাঞ্চল্য আছে, মানুষজন চলাফেরা করতেছে, লাইক লিসেনিং টু ভয়েসেস এন্ড স্টাফ। এটা অবজার্ভ করাটা খুবই একটা ডিফারেন্ট অবজারভেশন, সেটা সে বললো আর কি উনি। যাই হোক, এরকম 3 দিন 4 দিনের মধ্যে একদিনকার ঘটনা আর কি, উনি ওই লোকাল ট্যুর গাইডকে মানে কনভিন্স করে চলে গিয়েছিলেন নদীর পাড়ে আর কি। আচ্ছা, এটা বলা গল্পটা তো খুব ইন্টারেস্টিং লাগছে, মানে খুবই ইন্টারেস্টিং। নদীর পাড়ে, এবং উনি এই সম্বন্ধে কিছু ব্যাখ্যা দিয়েছেন, নদীর পাড় সম্বন্ধে ওনার সাথে কিছু ডিসকাশন হয়েছে। তো উনি নদীর পাড়ে যাওয়ার একটা বন্দোবস্ত করেন যাওয়ার জন্য। তো তো যেতে যেতে জায়গাটা উনি মানে বেছে নেন, একটা জায়গায় যান, সেখানে রাসূল ভাই মানুষজন খুব কম, মানে নাই, মানে যেখান থেকে ওনাকে উনি টুরিস্ট গাইড বলছে যে তুমি এখানে আসছো আমার সাথে, বাট তুমি অবশ্যই অবশ্যই আমাকে না নিয়ে কোথাও যাবা না। হ্যাঁ, এটা খুবই, তুমি হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আরো অনেক ব্যাপার স্যাপার আছে। তো উনি বলে ব্যাপার স্যাপারটা কি, বলে যে না আছে, অনেক প্রবলেম আছে। তো উনি বলতেছে এটা কি লৌকিক ব্যাপার স্যাপার না অলৌকিক ব্যাপার স্যাপার? হ্যাঁ, বলে আছে, অনেক রকম লৌকিকও আছে, মানে অনেক রকম মানুষ আছে, ওরা কিডন্যাপ করে নেয়, এটা সেটা হয়, বা বিপদ হতে পারে তোমার। হ্যাঁ, সো তুমি আমাকে ছাড়া কোথাও যাবে না, বা আমার ইনস্ট্রাকশন ছাড়া কোথাও মুভ করবে না। তো উনি ওদের কথা শুনে উনি ওনার মতো যারা কিউরিয়াস মাইন্ড, তারা কিন্তু আসলে কিউরিয়াস কাজকর্ম করতে পছন্দ করেন বেশি। তো উনি ওই লোকটাকে বলে যে ঠিক আছে, আমি এখানে বসে থাকি, এখান থেকে নদী তো প্রায় কয়েকশো মিটার দূরে, তো আমি এখানে বসে আছি, এখানে সিগারেট খাবো এবং আমার মতো সময় কাটাবো, তুমি আমাকে ডিস্টার্ব করো না, তুমি তোমার রিক্সে চলে যাও। তো ওই লোকটা তার যে টেন্ট টাইপের আছে, মানে ফিক্সড টেন্ট টাইপের, ওখানে চলে যায়। উনি বসে আছে, অনেকক্ষণ বসে থাকে। তো বললো যে বেশ নীরব, হ্যাঁ, মানে শুধু নদীর শব্দ পাওয়া যাচ্ছে, এবং যে জায়গাটা গেছেন একটা পাথুরে একটা জায়গা আর কি, এন্ড দ্যাটস দ্য রিভার নাইল, কিন্তু নীল নদ। তো বসে আছেন, তো পাথুরে একটা অঞ্চল বেশি। তো একসময় উনি বসে থাকতে থাকতে উনি সিগারেট খান, সিগারেট টিকেট খেয়ে একসময় বসে থাকতে ওনার ঝিমুনি চলে আসে এবং উনি ঘুমিয়ে যান। তো ওনার এক্সপিরিয়েন্স হচ্ছে, তারপরে উনি বলছে যে উনি যখন ঘুমিয়েছে হঠাৎ উনি ফিল করেন যে ওনার চেতনা আসছে, জেগে গেছেন উনি, কিন্তু উনি নড়তে পারতেছেন না। ইটস লাইক বোবায় ধরার মতো একটা জিনিস, যেটা আমরা সবসময় জানি স্লিপ প্যারালিসিস। বাট ওনার সারপ্রাইজটা এরকম, উনি চোখ মেলতে পারছেন, এবং চোখ মেলে দেখতেছেন যে 4-5 জন মানুষ ওনাকে চেপে ধরে রাখছে, মানে আবছা আবছা বোঝা যাচ্ছে মানুষ, এবং ওনার হাত পা সব চেপে ধরে রাখা, মানে উনি নড়তে পারছেন না। পুরো অনেক মানে চিৎকার করার চেষ্টা করতেছেন, কথা বলার চেষ্টা করতেছেন, পারতেছেন না। তো একটা সময় নাকি ওনার মানে কাইন্ড অফ লাইক সাইকোলজিক্যাল একটা মানে কথা আদান প্রদানের মতো ব্যাপার এসে গেছে, যিনি মন থেকে যা বলতেছেন সেটা উত্তর পাচ্ছেন এরকম। তো উনি বলতেছেন যে আমাকে ধরে রাখছে কারণ আমি যেতে দাও, তোমরা কারা, এটা এই ধরনের কথাবার্তা আর কি, আবছা আবছা আর কি জড়ানো। তারা বলতেছে যে না, এখানে যারা আসে তাদেরকে আমাদের কাছে কিছু দিয়ে যেতে হয়, তোমাকেও দিয়ে যেতে হবে এখানে। হ্যাঁ, যে তুমি কি জানো এই জায়গাটা কত পুরানো, এখানে কত কিছু আছে, আমাদের অনেক কিছুই আছে। তো উনি খুব মানে আপনার করে, মানে গোঙাতে থাকে এটা সেটা, মানে এক পর্যায়ে খুবই খারাপ অবস্থা হয়। উনি ফিল করতে থাকে যে ওনাকে কেউ কেটে চিড়ে ফেলবে, এরকম ব্যাপার স্যাপার। তো এই পর্যায়ে অনেক গোঙাতে গোঙাতে এক সময় দেখেন যে উনি হঠাৎ করে মানে নড়তে পারেন, কেউ নাই। একটু পর উনি পায়ের শব্দ পান যে ওই যে গাইড যে সে আসছে ওখানে।
গাইড আসার পর ওনার শব্দ শুনে গাইড বলে, তোমার কি হয়েছে, তুমি এখানে আসছো কেন, তোমাকে আমি বলছি যে এত দূরে থাকতে, তুমি এখান থেকে একদম নদীর কাছাকাছি চলে আসছো, কাজটা ঠিক করো নাই। এখানে তোমাকে লৌকিক অলৌকিক বলতে যেটা বুঝেছি, এখানে কিন্তু কুমিরও আছে পানির পরে, হ্যাঁ, তুমি এই কুমিরও তোমাকে ধরতে পারে, এবং আমাদের এই নায়ালের ক্রক্স অনেক ডেঞ্জারাস জিনিস এসে বুঝায়। তো উনি বলে যে, হাঁপাতে থাকে, বলে যে অ্যাকচুয়ালি আমি তো টুরিস্ট, আমি অ্যাডভেঞ্চারার, আমি ঘুরি, এটা আমার পছন্দের জিনিস, বাট তুমি আমাকে বলো, সিন্স তুমি টুরিস্ট গাইড, তুমি এখানে অনেক মানুষকে নিয়ে আসো, তুমি বলো অলৌকিক ব্যাপারটা কি। তো তখন ওকে বলতেছে ওনাকে যে আসলে নদী তো পুরানো অনেক, এই রিভার নায়ালি হাজার হাজার বছরের পুরানো, এছাড়া আরো অনেক নদী আছে, পৃথিবীর বিভিন্ন নদী। একটা জিনিস তুমি কেন বোঝো না, নদীতে অনেক রকম চর্চা হয়, নদীর একটা স্বতন্ত্র প্রাণ আছে। হ্যাঁ, বলে নদীর একটা স্বতন্ত্র প্রাণ আছে, যদিও এটা পাহাড় থেকে হয় বা অন্য কোনো জায়গা থেকে উৎপত্তি হয়, নদীর পাড়ে জনবসতি হয়, সেখানে একটা জনবসতির ইতিহাস থাকে। মানুষ অনেকেই তোমরা জানো, এটা আমাদের এই আফ্রিকান মিডল ইস্টার্ন প্র্যাকটিসের মধ্যেও আছে, যে নদীর মধ্যে অনেক কিছু করা হয়, অনেক রকমের তাবিজ কবজ করা হয়, অনেক প্রাচীন নাবিকরা অনেক কিছু ফেলে দিত, অনেক দৈত্য দানব জিন, তুমি যদি বিশ্বাস করে থাকো ফেলা হয়। হ্যাঁ, তো একটা নদী রাতের বেলা একটা ভিন্ন চিত্র ধারণ করে, এবং তুমি আরো জানো যে অনেকে বলে যে জলপুরি, এগুলো আসলে পিশাচ, এগুলো নদীর মধ্যেই থাকে। হ্যাঁ, এগুলো এক ধরনের জিন্নাত, ওরা বলতেছে এক ধরনের জিন্নাত পিশাচ, এদের কাইন্ডটা এরকম, এরা পানির পাশে থাকে, এরা ডিসগাইজ করতে পারে, একটা সুন্দর রূপ নিয়ে আসে মানুষের কাছে, এই করতে পারে। তো তখন উর্ফাত ভাই ওনার এক্সপিরিয়েন্সটা বলেন যে আমার এরকম একটা এক্সপিরিয়েন্স আছে। বলে তুমি কি জানো যে এই নীল নদের বিভিন্ন এরকম জায়গাগুলো যেখানে তোমাদের টুরিস্টদের নিয়ে আসছি, এখানে কিন্তু মামিফাইং এর কাজগুলো হতো, অনেক পুরনো, সেই কথা এখানে হতো। তো অনেক মানুষ এই ধরনের জিনিস দেখে, যদিও রাতের বেলা এখানে আসার নিয়ম নাই, বাট জেলে যারা এখন অ্যাক্টিভ আছে, অনেকে আছে কিছু কিছু জায়গায় মাছ ফিশিং করে, তারা অনেকেই অনেক কাহিনী এরকম বলছে যে তারা এরকম দেখছে, কেউ দেখতে পায় যে নদীর পাড়ে কাউকে শোয়া কাটা হচ্ছে, ওই যে যা আগে হতো সেই জিনিসগুলোই। হ্যাঁ, রিপিট। আমরা চলে যাব ঘটনায়, কারণ আমাদের হাতে সময় একটু কম। আপনার ঘটনায় চলে যায়, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ডিয়ার লিসেনার্স, আসসালামু আলাইকুম এন্ড হ্যাপি বার্থডে টু রেডিও ফুর্তি। আমি আব্দুল করিম চয়ন, রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলা থেকে এসেছি। জি রাসেল ভাই, আমি আমার ঘটনা চলে যাচ্ছি। গতবার যখন আমি ঢাকা এসেছিলাম, তো যাওয়ার পথে আমার ফ্রেন্ড তার বাড়িতে ইনভাইট করেছিল আমাকে যাওয়ার জন্য। আচ্ছা। আর সেখানে আমার একটা কাজ ছিল ছোট্ট, আসলে একটা ছোটখাটো শর্ট ফিল্মে অভিনয় করেছিলাম, তো সেই জন্যই তার বাড়িতে যাওয়া। সেখানে আমি 2 রাত ছিলাম। আচ্ছা। তো প্রথম দিন আমি সকালবেলা 10টার দিকে তার বাড়িতে যাই। যাওয়ার পর ছিলাম একসাথে, কিন্তু খুব বেশি একটু সময় দিতে পারিনি, আর সদ্য বিবাহিত, কাজেই সংসারের চাপ সবকিছু সামলাতে হচ্ছে ওকে। আর বিকেলের দিকে আমরা একটু ঘুরতে বেরোলাম, তাতেও কিছু আমাকে গল্প শোনালো ওর বাড়িকে নিয়ে, আর এগুলো ও আমাকে অনেক আগেও বলেছিল, কিন্তু আমি বিশ্বাস করিনি। তারপর রাতে ফেরার পর গ্রামের ব্যাপার তো জানেনি ভাই, যে ইলেকট্রিসিটি থাকে না প্রায়, তো সোলার ছিল কিন্তু সোলারের চার্জ ছিল না। তো আমরা রাত 11টার দিকে ও, আমার বন্ধু শুভ এবং ওর ওয়াইফ মাইশা আর আমরা 3 জন একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম। তো এক সময় মাইশা ভাবি আমাকে বলছিলেন যে তার বাড়িতে ঘটে যাওয়া কিছু ঘটনা। যে উনি বলছিলেন যে এরকম, যে আমাদের বাড়িটাকে জিন পাহারা দেয়, আর বলছিল যে উঠোনের মধ্যে দাঁড়ালে যে বাড়িটাকে মনে হচ্ছে কেউ যেন একটা পর্দা দিয়ে ছেপে রেখেছে আর কি, সামিয়ানার মতো। বা আর আমি ওটা ফিল করেছি যে মাঝখানে দাঁড়িয়েছিলাম, তো দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে আমি একটা ছোটখাটো গ্লোবের মধ্যে আছি আর কি, অন্যরকম একটা ফিলিং। তাও তারপর আমি ওই ঘটনার জন্য বেশ ভয় পেয়ে যাই, যেটা কেমন ধরনের একটা জায়গায় চলে আসলাম আমি হঠাৎ করে, আর মনে হয় আসা ঠিক হয়নি। তো শুভকে বলার পর শুভ বললো যে না, তোর কোনো ক্ষতি করবে না। এর পিছনে একটা গল্প আছে ভাই, সেটা হচ্ছে যে শুভর 17 পুরুষ পূর্বে 2 জন লোক ছিল, এক লোকের 2 ছেলে ছিল। তো ওনারা 2 জন একটা ক্ষমতা পেয়েছিলেন আর কি। তো একজনের মনে ছিল এটা দিয়ে মানুষকে সাহায্য করা, মানুষের ভালো করার জন্য কাজে লাগিয়েছেন, আর একজন চাচ্ছিলেন এটাকে ব্ল্যাক ম্যাজিক হিসেবে ইউজ করার জন্য। আর যিনি ব্ল্যাক ম্যাজিক হিসেবে ইউজ করতে চাচ্ছিলেন, সে ভাই তার অপর ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করছিলেন আর কি, আর এলাকার উপর প্রভাব বিস্তার করতে যাচ্ছিলেন। কিন্তু অপর ভাই, যিনি ভালো চাচ্ছিলেন সবার, তিনি এটা হতে দেননি। এই জন্য তাদের 2 পরিবারের মধ্যে একটা শত্রুতা চলে আসে। তো এভাবেই প্রত্যেক 3 পুরুষ পর পর সবাই এই ক্ষমতাটা করে পাচ্ছে উত্তরাধিকার সূত্রে। তো সেই হিসেবে আমার বন্ধু এখন এই ক্ষমতার অধিকারী আর কি। আর ওই সময় থেকে তাদের মধ্যে একটা বই সংরক্ষিত হয়ে আসছে, যে বইটা তার কাছে আছে। রাসেল ভাই, আপনার জন্য বইটা পাঠিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি নেইনি আর কি দায়ভারটা। আমার ঘটনাটা শুনেছি। তো
যেহেতু ইলেকট্রিসিটি ছিল না, তো আমরা অনেক রাত পর্যন্ত সেখানে আড্ডা দিই। আর ইলেকট্রিসিটি আসছে রাত 11টার দিকে, আচ্ছা, সরি ভাই, রাত 1টার দিকে। আচ্ছা, ওকে। তো আমরা তখন ডিনারটা সেরে নিই আর কি। হুম, আর যেহেতু আমি এর আগে ঘটনাগুলো শুনেছি যে এরকম একটা কিছু হচ্ছে আর একটু ফিল করেছে একটা ব্যাপার, কাজে আমি খুবই ভয় পাইছিলাম। তো এজন্য আমি বাইরে বের হতেও ভয় পাচ্ছিলাম আর কি। তা আমার ওদের পাশের রুমে আমার শোয়ার ব্যবস্থা হয়েছিল, গেস্ট রুমে আর কি। তো আমি সেখানে যেতে ভয় পাচ্ছিলাম একা শোয়ার জন্য। তো আমি ওদেরকে অফার করলাম যে আমরা 3 জনই আড্ডা দিতে দিতে রাতটা কাটিয়ে দিই, আমি যেতে পারবো না আর কি ও রুমে। আচ্ছা। তো রাত 3টার দিকে আমার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। তো গ্রামের বাড়িতে কিন্তু ওয়াশরুম গুলো নর্মালি লিভিং রুম থেকে বা বাসা থেকে একটু দূরেই হয়, আর অন্ধকার থাকে, লাইটিং এর ব্যবস্থা থাকে না। তো আমি ওর মোবাইলটা নিয়ে যাই আর কি। আর শুভকে বলি যে তুমি আর সাথে আয়, কারণ আমি একা যেতে পারবো না, ভয় পাচ্ছিলাম। তো আমার সাথে যাই ও। আর ওদের ওয়াশরুমের সামনে একটা লিচু গাছ আছে। তো আমি যখন ওয়াশরুম থেকে বের হলাম, তখন শুভ আমাকে বলল তোকে একটা জিনিস দেখাবো, তুই কি ভয় পাবি? আমি বললাম আচ্ছা কি জিনিস দেখাবি? দেখা, অলরেডি তো ভয় পেয়ে গেছি, এখন ভয় না পাওয়ার চেষ্টা করবো। তখন ও আমাকে একটা ডালে একটা পাখি দেখালো, সেটা হচ্ছে দোয়েল পাখি একটা। তো রাসেল ভাই, পাখিটার চেহারাটা এমন ছিল যে আমরা যে নর্মালি বৃদ্ধ লোক দেখি, যে হচ্ছে যে 80-85 বছর হয়ে গেছে, উনি যেমনই থাকুক না কেন বোঝাই যায় যে ইনি বৃদ্ধ। তো পাখিটার চেহারাটা এমনই ছিল, পালকগুলো তার ঝরা এবং একদম অন্যরকম ধূসর বনের আর কি। অ্যাজ ইউজুয়াল যে পাখিগুলো আমরা দেখি না, সেরকম না। তো আমি মোবাইলে ফ্ল্যাশ ছিল, আমি সেটা দিয়ে দেখলাম যে একটা পাখি। তো রাস্তা একটা আনবিলিভেবল ঘটনা এখানে যে ওই পাখিটার পাশাপাশি একটা ছোট একটা পাখি মানে হঠাৎ করে হাওয়া থেকে আবির্ভূত হলো, কোনো পাখা ঝাপটানো নেই, কিছু নেই, অটোমেটিক্যালি ওখান থেকে শূন্য থেকে আর কি উদাহ হলো ওখানে একটা উদাহ হয়ে গেল একটা ছোট পাখি, যা আমি এটা বিশ্বাস করতে পারছিলাম না। তো পরে শুনি যে আরেকটা পাখি পাখা ঝাপটাচ্ছে। তো সেটা হচ্ছে আরেকটা ডালে দেখলাম আর কি। তো রাস্তা থেকে আমি 5-5টা পাখি দেখলাম ওখানে, একটার পর একটা। আর দেখে মনে হচ্ছিল যে ওনার একটা ফ্যামিলির মতো আছে। আর আমার একটা স্ট্রেঞ্জ ব্যাপার সেটা হচ্ছে যে পাখিগুলো ভয় পাচ্ছিল না। আর আপনার এই ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর জায়গা কোনটা একটু আমাদেরকে বলেন প্লিজ। রাসেল ভাই, আমি বের হয়ে যেগুলো আমরা সিনেমাতে দেখে থাকি, যে আপনার হচ্ছে যে কিছু একটা উদয় হচ্ছে এখানে, শূন্য থেকে কেউ একজন চলে আসলো, ঠিক এই ব্যাপারটা সব থেকে আমার কাছে ভয় লেগেছে, যে পাখি একটা আছে ওখানে, তার পাশে শূন্য থেকে একটা পাখি চলে আসলো। এটা আমার কাছে সব থেকে বেশি। এটা আপনার স্টোরি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা যাবো আমরা। আসসালামু আলাইকুম, আমি তানবীর আহমেদ রিফাত, জি, কুমিল্লা থেকে এসেছি, ঢাকার মহাখালীতে থাকি। তো আমি আমার হিস্ট্রিতে যাওয়ার আগে সবাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। তো রাসেল ভাই, আজকে আমি যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করব সেটা আমার রুমমেট মিনারের কাছ থেকে শোনা। ওর বাড়ি নোয়াখালীতে, নোয়াখালী কোন একটা গ্রামে। ওর আম্মুর সাথে ঘটনাটা ঘটেছে। ঘটনাটা হয়েছিল আনুমানিক 75-এর দিকে। তখন ছিল একটা ধান কাটার মৌসুম। ওর আব্বা একটা প্রাইভেট কোম্পানিতে জব করতো। সেখান থেকে বিকালে এসে উনি যে কৃষকরা ছিল বা ওনার কাজে যে লোকেরা ছিল তাদেরকে নিয়ে ধান কাটতে যেতেন। আর এদিকে ওর মা রাত জেগে, সকাল থেকে রাত জেগে ধান সেদ্ধ করতেন, ধান সেদ্ধ করতেন। তো যেদিনই ঘটনা, ওই দিন ওনার আব্বা ধান কাটতে গেলেন, সেদিন আন্টিও ধান সেদ্ধ করছিলেন। তো ধান সিদ্ধ করতে করতে রাসেল ভাই, তখন ইলেকট্রিসিটি ছিল না, কুপির ব্যবস্থা, হারিকেনের ব্যবস্থা ছিল। তো ধান সিদ্ধ করতে করতে অনেক রাত হয়ে যায়, আনুমানিক 12টা-1টা। যেহেতু ইলেকট্রিসিটি ছিল না, তার উপরে গ্রাম, বুঝতেই পারছেন অনেক আগের একদম। তারপর উনি ধান সেদ্ধ করে সবকিছু একদম ওকে করে উনি ফ্রেশ হওয়ার জন্য গোসল করতে গেলেন। তো ওনাদের গ্রামে ওনার বাড়ির পাশেই পুকুর ছিল, পুকুরে গোসল করতে যান, হাতে ছিল কুপি। তো উনি যখন গোসল করতে গেলেন, গোসল করতে গিয়ে উনি পুকুরের ঘাটে কুপি ডালতে যতটুকু দেখা যায়, উনি দেখলেন যে সুন্দর একজন মহিলা সেখানে গোসল করছে। তো উনি চিন্তা করলেন হয়তো পাড়া প্রতিবেশী কেউ হবে গোসল করছে। তো উনি ওনার পরিচিত কয়েকজনের নাম ধরে ডাকলেন। কিন্তু রাসেল ভাই, উনি নাম ধরে ডাকলেন ঠিক, কিন্তু ওই মহিলা কোনো সারা শব্দ করেনি, সে তার মতো করে গোসল করছে। তো তিনি চিন্তা করলেন হয়তো নতুন কেউ হয়েছে, আসছে, এই জন্য হয়তো তার সাথে কথা বলছে না বা ডাকে কোনো সারা শব্দ করছে না। তো উনি ওনার মতো করে গোসল করে একদিক দিয়ে নেমে ঘাটের একদিক দিয়ে নেমে গোসল করে চলে আসেন। তো আসার পর ওনার হাজবেন্ড এখনো আসেনি। তো উনি চিন্তা করলেন যে যেহেতু অনেক সারাদিন পরিশ্রম করলেন, তো একটু জিরিয়ে নেই। তো রাসেল ভাই, আগেকার দিনে যে বেড়ার ঘরে যে বেড়ার দরজা ছিল, ওই দরজাটা একটু হালকাভাবে লাগিয়ে ভেতরে যে হারিকেন ছিল, হারিকেনের যে আলোটা ওইটা একটু নিবু করে উনি জ্বালিয়ে রেখেছিলেন। রেখে উনি ঘাটের উপর শুয়ে হঠাৎ ঘুমিয়ে পড়েন।
তো ঘুমিয়ে পড়েন, হঠাৎ করে এক পর্যায়ে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি ফিল করেন যে তার গলার মধ্যে কেউ চেপে ধরে আছে, তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। শুধু চেপে ধরে আছে এটাই বড় কথা না, ওনাকে টেনে হিসড়ে ঘরের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এক প্রকার দুজনে মিলে, মানে যে অদৃশ্য জিনিসটা তাকে ধরে রেখেছে এবং তিনি দুজন মিলে খুব ধস্তাধস্তি করছে। মানে এর ধস্তাধস্তি, এমন ধস্তাধস্তি, মানে অনেক রকম ধস্তাধস্তি হচ্ছে। ইভেন তার গলার মধ্যে এবং তার পায়ের মধ্যে, পায়ে ধরে তো নিয়ে যাচ্ছে, পায়ের মধ্যে ক্র্যাশ পড়ে যায়, দাগ পড়ে যায়। এই ফাঁকে ওনার হাজবেন্ড আসলেন। আসার পর ওনার হাজবেন্ড যেটা বললেন যে উনি দেখলেন যে ওনার স্ত্রী ওই দরজার সামনে বসে হাত পাও ছোড়াছুড়ি করছে। সাথে সাথে গিয়ে উনি ওনার ওয়াইফকে ধরলেন। ধরার পরে উনি সেন্সলেস হয়ে যান, অজ্ঞান হয়ে যান। যাওয়ার পরে ওই রাত্রে অনেক পানি টানি দেওয়া হয়েছে, বাট উনি শুধু জ্ঞান ফেরেন ওনার। তো উনি সকালবেলায় মসজিদে যে ইমাম সাহেব ছিলেন, গ্রামের মসজিদে ইমাম সাহেবকে নিয়ে আসলেন। আনার পরে উনি দোয়া দরুদ পরে ওনাকে ফু দেন, পানি পরে দেন। দেওয়ার পরে জাকালার রহমতে উনি সুস্থ হয়। হওয়ার পরে ওই হুজুরকে জিজ্ঞাসা করে যে হুজুর আসলে ওর হয়েছিল ওটা কি, গতকাল রাত্রে ওকে দেখলাম এমন এমন, ওর প্রবলেমটা কি? তো হুজুর যেটা বললেন যে আসলে গতকাল রাত্রে আপনার স্ত্রী যে পুকুরে গোসল করতে গিয়ে যে মহিলাটাকে দেখেছিল, ওটা ছিল একটা পরী। পরী ওখানে নিরিবিলি গোসল করছিল, কিন্তু আপনার ওয়াইফ তাকে ডিস্টার্ব করার ফলে সে তার উপর খুব রাগান্বিত হয়। রাগান্বিত হওয়ার ফলে সে প্রতিশোধ স্বরূপ রাতে তাকে মেরে ফেলতে চায়, বা তাকে যদি বাড়ি থেকে নিয়ে যেত তাহলে তার হয়তো এতক্ষণ ডেড বডি পাওয়া যেত। তো রাসেল ভাই ওনাকে তাবিজ পরা দেওয়া হয়, তাবিজ দেওয়া হয়, পানি পরা দেওয়া হয়। দেওয়ার পরে বলা হয় যে এগুলা ব্যবহার করার জন্য। তো রাসেল ভাই ঘটনাটা এখানে শেষ হয়ে গেলে পারত। তো অনেক বছর পর ওনাকে বলা হয়েছিল কন্টিনিউ তাবিজটা ইউজ করার জন্য, কিন্তু অনেক বছর পর উনি একবার অজু করার জন্য উনি তাবিজটা খুলে রাখেন। খুলে উনি মাগরিবের সময় অজু করতে যান, ওই ঘাট দিয়ে তিনি অজু করতে যান। যাওয়ার সময় তিনি যখন ঘাটে নামবেন, হঠাৎ করে কে যেন তাকে গলায় চেপে ধরে একদম উপরে তুলে সজোরে পেছনের দিকে ধাক্কা মেরে ফেলে দিলে ওনার পেছনে সুপারি গাছ ছিল, সুপারি গাছের মধ্যে উনি ওনার পিঠ লেগে প্রচন্ড রকমের আঘাত পান এবং তিনি সেখানে সেন্সলেস হয়ে যান। ওনাকে আবার ধরাধরি করে ওখান থেকে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে ওনাকে আবার ওই পানি পড়া বা তাবিজ দেওয়া হয়। হুজুরকে আনা হয়। তখন ওই হুজুর ছিলেন না, অন্য হুজুর ছিলেন। তো হুজুর বলেন হয়তো ওনার সাথে আগে যে জিনিসটা ছিল বা নতুন কোন একটা জিনিস হয়তো ওনার উপরে অ্যাটাক করেছে। অ্যাটাক করার পর আজকে তিনি যেহেতু তাবিজটা খুলে রেখেছেন, তো তাকে অ্যাটাক করে একটা মোক্ষম সময় পেয়ে যায়, যার কারণে তাকে আজকে অ্যাটাক করা হয়। যাকে আল্লাহ বাঁচিয়েছে, যেহেতু মাগরিব রক্ত আজানও পড়ে গেছে, সেই জন্য আল্লাহ বাঁচিয়েছে। তিনি এখন সম্পূর্ণ সুস্থ। তবে তিনি যতদিন বেঁচে আছেন ওই তাবিজটা তাকে কন্টিনিউ ব্যবহার করতে হবে। তো রাসেল ভাই, এটা ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমরা একটা অডিও ক্লিপে যাব এবং অডিও ক্লিপের পরে আবারও ফিরে আসব ঘটনায়। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। রাসেল ভাই, আমি কাইসার রহমানি, ঢাকায় একটি বেসরকারি টেলিভিশনে সংবাদ পাঠক ও নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করছি। আপনার হয়তো মনে আছে, আমি এর আগেও বেশ কয়েকবার ভূত এফএম এ গিয়ে আমি আমার ভূতের ঘটনাগুলো শেয়ার করে এসেছি, কিন্তু বিশেষ কারণে আমি স্টুডিওতে যেতে পারবো না বলে আজকে ভয়েস রেকর্ড করে একটি ঘটনা পাঠাচ্ছি। এটি যদি শ্রোতাদের শোনানো হয়, আমি ভূত এফএম এর কাছে কৃতজ্ঞ থাকব। ঘটনাটি ঘটেছে আমার এক খুবই নিকট আত্মীয়ের সঙ্গে। তার কাছ থেকে আমি ঘটনাটি শুনেছি এবং তিনি যেভাবে আমাকে ঘটনাটি বলেছেন আমি সেভাবেই শ্রোতাদেরকে শোনানোর চেষ্টা করব। যাই হোক, চলে যাই ঘটনায়। ঘটনাটি আমার খুবই একজন নিকট আত্মীয়ের সামনে ঘটেছে। সঙ্গত কারণেই সব চরিত্রের নাম এবং স্থানগুলোর নাম আমি বলছি না। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 22 বছর আগে। আমার ওই নিকট আত্মীয়ের বিয়ে হয়েছিল চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের পাশাপাশি যে কোনো থানার একটি গ্রামে আমিনুল ইসলাম সাহেবের সঙ্গে। ঘটনাটি তাদের বিয়ের আগের রাতে ও পরের দিন সকালে ঘটেছিল। বর মানে আমিনুল ইসলামের গ্রামের বাড়ি ছিল রহনপুরে। আমিনুল ইসলাম সাহেবের বাড়ি থেকে আমার নিকট আত্মীয়ের বাড়ি, অর্থাৎ যিনি কনে, তার দূরত্ব ছিল প্রায় 45 কিলোমিটার। আমার নিকট আত্মীয়ের বাড়ির রাস্তাঘাট সে সময় স্বাভাবিক কারণেই খুব খারাপ, অর্থাৎ কাঁচা রাস্তা ছিল, কারণ এটি আজ থেকে 22 বছর আগের। সেখানকার রাস্তাগুলোর খুব বেহাল অবস্থা এবং সেখানে কোনো যানবাহন পাওয়া যেত না। সাইকেল কিংবা গরুর গাড়ি ছিল একমাত্র বাহন, এবং গ্রামে ওই সময় কিন্তু গরুর গাড়িতেই বরপক্ষ মানে বিয়ের যাত্রাগুলো বেশি হতো।
তো আমিনুল ইসলাম সাহেবের গ্রাম থেকে আমার ওই নিকট আত্মীয়ের বাড়ি যেতে লাগতো পুরো একদিন, কারণ ৪৫ কিলোমিটার রাস্তা এবং তখন ছিল বর্ষাকাল এবং রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ ছিল। তো যাই হোক, ২২ বছর আগে বিয়ের আগের দিন বরপক্ষ অর্থাৎ আমিনুল ভাইরা বরযাত্রী নিয়ে কনের বাড়ি যাবার জন্য রওনা হলো। কনের বাড়িতে যাবার জন্য তারা 2টি গরুর গাড়ি ভাড়া নিয়েছিল। যেহেতু গরু গাড়ি ছাড়া তখন ওই প্রত্যন্ত গ্রামে যাবার কোনো যানবাহন ছিল না, আর ওই দিনটি ছিল বৃহস্পতিবার। আমিনুল ভাই বর্ষে যে বসলো গাড়িতে, কারণ যেতে প্রায় একদিন লেগে যাবে। খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছিল গাড়িগুলো। আমিনুলের সঙ্গে তার কিছু বন্ধু বান্ধব বসলো গাড়িতে, পেছনের গাড়িতে আত্মীয় স্বজন। দুপুরের দিকে গরুর গাড়ি রওনা হলো বিয়ে বাড়ির উদ্দেশ্যে। দুপুর বিকেল থেকে রাত গড়ালো, কচকচ শব্দ করে গরুর গাড়ি চলছে। রাতে হালকা বৃষ্টি শুরু হলো, পথঘাট অন্ধকার, মাঝে মাঝে কদাচিৎ 2-1 পথচারীর হাতে হারিকেন দেখা যাচ্ছে। বৃষ্টি হওয়ার জন্য রাস্তাঘাট কাদা হয়ে গেছে, গরুর গাড়ি চলতে খুবই সমস্যা হচ্ছে। রাস্তার দুই পাশে কখনো ফাঁকা মাঠ, কখনো বা প্রচুর বন জঙ্গল, কোনো মানুষজন নেই রাস্তায়। কখনো কখনো বাতাসে ঝোপঝাড়গুলো গা ছমছম করা আওয়াজ করছে। কখনো কখনো কোনো পশু জঙ্গলের মধ্যে সুরসুর করে ঢুকে যাচ্ছে। হঠাৎ করে অদ্ভুত ভয়ঙ্কর করে একটা শিয়াল ডেকে উঠছে। একটা শিয়াল যখন ডাকছে তখন সঙ্গে সঙ্গে অনেকগুলো শিয়াল ডেকে উঠছে। একদিকে রাতের কালো আঁধার, আর সেই সঙ্গে এই শিয়ালের ডাক ভয়ঙ্কর এক পরিবেশ তৈরি করছিল সেই সময়। সেই ভয় নিয়ে গরুর গাড়ি নিয়ে আঁধার ভেদ করে চলছে বরযাত্রীর গরুর গাড়ি। গরুর গাড়ির গরুতে যে ঘণ্টাগুলো লাগানো আছে সেগুলো টুংটাং আওয়াজ করছে। রাত্রের নিস্তব্ধতা ভেঙে দিচ্ছে সেই গরুর গলায় লাগানো ঘণ্টাগুলোর টুংটাং আওয়াজ। এখন রাস্তায় কোনো আলো নেই। রাস্তায় আলো বলতে গরুর গাড়ির নিচে লাগানো হারিকেনের আলো। বিয়েবাড়ি পৌঁছাতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। তখন ভোর। সরু একটা রাস্তায় হঠাৎ গরুর গাড়ির চাকা আটকে গেল কাদায়। এমন ভাবে আটকালো, কাদা থেকে চাকা তুলে আনা সম্ভবই হচ্ছে না। কাদায় একদম, গ্রামের ভাষায় যেটা, কাদা একদম চাকাটা পুঁতে গেছে। তারা সবাই মিলে গাড়ি ধাক্কা দিয়েও চাকাটা কাদা থেকে তুলতে পারছে না। তারা পড়ল মস্ত বিপদে। ভোরের ঠিক আগে, চারপাশ অন্ধকার, কোনো মানুষজনও নেই। ঝিঁঝি পোকার ডাক ভোরের রহস্যময় আচরণকে আরো রহস্যপূর্ণ করে তুলেছে। অনেক চেষ্টা করার পরও গরুর গাড়ি চাকা আর উঠছে না। রাস্তার আশেপাশে বন জঙ্গল, কোনো বাড়ি ঘরও দেখা যাচ্ছে না যে তারা কারো কাছে কোনো সাহায্য চাইবে। না, অনেক চেষ্টা করেও তারা সফল হয়নি, হচ্ছিল না। এমন সময় কোথা থেকে এক লোক হাত দিয়ে কান চুলকাতে চুলকাতে তাদের কাছে এসে উপস্থিত হলো। তারা খুব অবাক হয়েছিল। হঠাৎ করে লোকটি কোথা থেকে আসলো। লোকটি এসে বলল, এটা আপনাদের অভ্যাস নয়, আপনারা পারবেন না, আমি কাদা থেকে আপনাদের গাড়ি তুলে দিচ্ছি। 10 মিনিট চেষ্টার পর সত্যি সত্যি বরযাত্রীর যে কাদাতে আটকে গেছিল সেখান থেকে চাকাটি তুলে ফেললো লোকটি। লোকটির শরীরে অসীম শক্তি, মাফলার দিয়ে মুখ ঢেকে আছে, কথাবার্তা একদমই কম বলছে। গাড়ি কাদা থেকে উঠে যাওয়ার পর আমিনুল ভাই সহ বরযাত্রীরা হাঁপ ছেড়ে বাঁচল স্বাভাবিকভাবেই। তারা খুব খুশি হলো লোকটির ওপর। আমিনুল ভাই লোকটিকে ধন্যবাদ দিয়ে জিজ্ঞেস করলো, এই ভোরবেলায় আপনি কোথায় যাবেন আর কোথা থেকে আসলেন? লোকটি বলল যে সে চিন্তপুর যাবে, অর্থাৎ চিন্তপুর, আমি ছদ্মনাম বললাম, অর্থাৎ আমার ওই নিকট আত্মীয় মানে কনের গ্রামের বাড়ি যাবে, যেখানে আমিনুল ভাইরা যাচ্ছে বিয়ের উদ্দেশ্যে। বৃষ্টির কারণে কোনো গরুর গাড়ি পায়নি সে, তাই হেঁটে যাচ্ছে। ওই লোকটি আমিনুল ভাইকে এই তথ্য জানালো। আমিনুল ভাই বলল, তো তারাও তো সেখানে যাচ্ছে। লোকটিকে আমিনুল ভাই তাদের গরুর গাড়িতে ওঠার অনুরোধ করলো যে আপনাকে সেখানে পৌঁছে দেব। লোকটি গরুর গাড়িতে উঠল। গরুর গাড়ি চলতে শুরু করলো। গরুর গলায় বাঁধা ঘন্টার টুংটাং আওয়াজ হচ্ছে। চলছে তো চলছে এই গরুর গাড়ি। রাস্তায় লোকটি কোনো কথা বলছিল না। আমিনুল দেখলো লোকটি শুধু কান চুলকাচ্ছে, আধা পাকা দাড়ি, পোশাক নোংরা, সঙ্গে একটা চটের ব্যাগ। আমিনুল ভাই লোকটিকে জিজ্ঞেস করলো, ওই গ্রামে কেন যাবেন আপনি? লোকটি যথারীতি কোনো উত্তর দিল না। অনেকক্ষণ পরে লোকটি ব্যাগ থেকে কিছু আগরবাতি বের করে আমিনুলের হাতে দিল, অর্থাৎ আমিনুল ভাইয়ের হাতে দিল। কান চুলকাতে চুলকাতে বলল, আমি আর যাব না ওই গ্রামে, আপনি আমাকে একটা কাজ করে দেবেন। ওই গ্রামের কদমতলায় একটি কবর আছে, সেই কবরে আমার হয়ে এই আগরবাতিগুলো জ্বালিয়ে দিবেন দয়া করে। লোকটি 1 প্যাকেট আগরবাতি আমিনুল ভাইয়ের হাতে দিল। আমিনুল ভাই অবাক হলো, বলল, তা করে দেব, কিন্তু কার কবর? লোকটি বলল, ওইখানে সবাই চেনে, আপনি একটু দয়া করে আগরবাতিগুলো ওই কবরের পাশে জ্বালিয়ে দেবেন। আমিনুল ভাই লোকটির নাম জিজ্ঞেস করলো। লোকটি বলল, তার নাম বদি লম্বা। আমিনুল ভাই বলল, আপনার নাম বদি লম্বা? সে কথা না বলে হ্যাঁ সূচক মাথা নাড়ল। লোকটি গরুর গাড়ি থেকে নেমে পড়ল, কান চুলকাতে চুলকাতে চলে গেল কোথায় যেন। সে অন্ধকারে মিলিয়ে গেল, আর তাকে দেখা গেল না। রাস্তায় শুধু হারিকেনের আলো। যাই হোক, সকালে বিয়ে বাড়িতে বরযাত্রীর গাড়ি পৌঁছালো। দুপুরের মধ্যে বিয়ে শেষ হলো। ব্যস্ততার জন্য বদি লম্বার আগরবাতি জ্বালানোর কথা আমিনুল ভাই ভুলে গেছিল। স্বাভাবিক, বিয়ে বাড়ি, অনেক ব্যস্ততা।
রওনা হবার সময় আমিনুল ভাই কনে পক্ষের এক আত্মীয়কে বলল, মানে রওনা হওয়ার ঠিক আগে তার মনে পড়লো যে একজন তাকে আগরবাতি দিয়েছেন একটি কবরের পাশে এই আগরবাতিগুলো জ্বালানোর জন্য। তো আমিনুল ভাই তখন কনে পক্ষের এক আত্মীয়কে বলল যে তার একটি কাজ আছে, একজন তাকে কিছু আগরবাতি দিয়েছেন, আপনাদের এখানে একটা কদমতলা আছে, ওই কদমতলায় একটা কবর আছে, সেখানে আগরবাতিগুলো জ্বালানোর জন্য আমাকে জ্বালাতে হবে, একটি লোক আমাকে যে সাহায্য করেছিল খুব, সে আগরবাতিগুলো দিয়েছে। কনে পক্ষের আত্মীয়রা এবং কনে অর্থাৎ আমার ওই নিকট আত্মীয় কদমতলার কবরের কাছে নিয়ে গেল আমিনুল ভাইকে। আমিনুল ভাই আগরবাতিগুলো জ্বালালো। মানে আমিনুল ভাই কনে পক্ষের এক আত্মীয়কে জিজ্ঞেস করছিল যে এই কবরটি কার। কনে পক্ষের এক আত্মীয় তাকে বলল, এই গ্রামে এই গাছটি সবচেয়ে বড় কদম ফুলের গাছ, এই গাছে দিনের বেলায় অসংখ্য বাদুড় ঝুলে থাকতো, কদম ফুলের গাছের নিচে বসে থাকতো একটা পাগল, অনেক বছর ধরে তাদের গ্রামে থাকতো পাগলটি, কথা বলতো একেবারে কম, তাদের গ্রামে প্রায় 15 বছর ধরে ছিল সে। একদিন গ্রামবাসী দেখলো কদমতলায় লোকটি মরে পড়ে আছে, কোন সময় সে মারা গেছে কেউ জানে না। গ্রামের মানুষ খুব ভালোবাসতো তাকে, তার মৃত্যুতে গ্রামের সব মানুষ প্রায় কষ্ট পেয়েছিল, তাকে এই কদমতলাতেই গ্রামের মানুষ কবর দিয়েছিল। সারাদিন কান চুলকাতো সে, নাম ছিল বদি লম্বা। আমিনুল ভাই এই কথা শুনে ভীষণ ভয় পেল, অবাক হয়েছিল, ভয়ে তার শরীর বরফ হয়ে গেল, তার শরীর কাঁপতে লাগলো। আমিনুলের এমন অবস্থা দেখে কনে পক্ষের আত্মীয় জিজ্ঞেস করলো, আপনাকে আগরবাতি কে দিয়েছে? আমিনুল ভাই কাঁপতে কাঁপতে ঘামতে ঘামতে বলল, বদি লম্বা। তার নাম বদি লম্বা বলেছিল। লোকটিও কান চুলকাচ্ছিল। আমিনুল ভাই ও আমার নিকট আত্মীয় তাদের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনাটি আমাকে যখন বলছিল, তারা শিহরিত হচ্ছিল 22 বছর আগের বিয়ের সেই দিনের ঘটনাটি মনে করে। তারা আশ্চর্য হয়েছিল, তাহলে কি এই মরে যাওয়া পাগল লোক বদি লম্বার সাথে তাদের দেখা হয়েছিল গত রাতে? অর্থাৎ তারা কি এই কবরে যে বদি লম্বা শুয়ে আছে, সে বদি লম্বাকে দেখেছিল কিছুক্ষণ, মাত্র 3-4 ঘন্টা আগে? যদিও এগুলোর কোনো উত্তর তারা পায়নি, কিন্তু ঘটনাটি তাদের জীবনে সত্য ঘটেছিল। রাসেল ভাই, ঘটনাটি শোনানোর জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা অডিও ক্লিপে যাচ্ছি। হ্যালো লিসনার্স, হ্যালো রাসেল ভাই, আমি অভিজিৎ চক্রবর্তী বলছি, টুটপাড়া 2 নং ক্রস রোড, খুলনা থেকে। আমি বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে, আর তাই অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আমার পক্ষে ঠিক সম্ভব নয় এই মুহূর্তে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা। তো যাই হোক, আমি যে ঘটনা আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাচ্ছি, এটা ঠিক টিপিক্যাল আমরা যেরকম ঘটনা শুনে থাকি সেরকম ঘটনা নয়, তবে অবশ্যই কিছু অস্বাভাবিকতা আছে এর সাথে, যার জন্য আমার কাছে মনে হলো যে আমি হয়তো শেয়ার